জি ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। সবাই আচ্ছা। কষ্ট করে একটা জি খাতা ভাইয়া। কলম নেন। ঠিক আছে, খাতা কলম নেন, খুব দ্রুত ভাইয়া। ঠিক আছে, একটা সিঙ্গেল পেজ আপনার জন্য বরাদ্দ। ঠিক আছে, একটা সিঙ্গেল পেজ আপনার জন্য। কাজ হচ্ছে, দেখেন, এক্সারসাইজ 1। ঠিক আছে, এটা বাদ, বুঝছেন? একটু তাড়াতাড়ি করেন, একটু পরে একজন বল ভাই আমি তো একটু লেটে জয়েন করেছি ভাই, আমার তো নেট চলে গিয়েছিল। এক্সারসাইজ 2 এটা করবেন। কি করবেন সেটা পরে বলতেছি, আগে লেখেন। এক্সারসাইজ 2 করতে হবে, এক্সারসাইজ 3 করতে হবে, এক্সারসাইজ 4ও করতে হবে। ঠিক আছে, এক্সারসাইজ 5। এই কয়টা, পাঁচটা এক্সারসাইজ ধরে নেন, মানে 5 মানে 4টা করবেন, 4টার মধ্যে। কথা কি শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া। ভাইয়া, জি টু থ্রি ভাইয়া। ফোর ফাইভ জি মনে ভাইয়া, করেন শুনতে পাচ্ছি। 9টা 40-এ শুরু করবেন, এখন 9টা 38 বাজে। আপনি এক্সারসাইজের নাম লিখবেন, কোশ্চেনের নাম লিখবেন, অ্যান্সার লিখবেন। মনে করেন এটাই লিখলেন, ড্যাশ পলিটিক্যাল সায়েন্স ক্লাস ইজ টেকিং ড্যাশ ড্যাশ ড্যাশ, হোয়াট এভার, অ্যান্সার গুলো লিখবেন। পুরো লাইনটাই লিখতে পারেন। লেখার পরে ব্যাখ্যা লিখতে হবে যে পলিটিক্যালের আগে, খেয়াল করেন এটা আমরা কোন টপিকে আসি, ধরেন আর্টিকেল টপিকে আসি। ঠিক আছে, পলিটিক্যালের আগে এই গ্যাপটা আপনি যেটা দিয়েছেন কেন দিয়েছেন, ঠিক আছে, এরকম লিখবেন। ধরেন ফর এক্সাম্পল, যে পলিটিক্যালের আগে ধরেন আপনি এটা লিখলেন সামথিং পলিটিক্যাল, হোয়াট এভার দ্য অ্যান্সার ইজ। এই সামথিংটা পলিটিক্যালের আগে কেন দিয়েছেন, ট্রিপের আগে যেটা লিখেছেন কেন দিয়েছেন, কারণটা লিখবেন। এবং কারণটা হতে হবে খুব প্রিসাইজ, আপনি যেন বুঝতে পারেন। কারণটা হতে হবে এই জায়গায় যা পড়ছেন তার রেফারেন্সের বেসিসে। ফর এক্সাম্পল, আপনি লিখলেন যে স্কুলস এর আগে সাধারণত দা ইউজ করতে হয় না, তাই এই জায়গাটা এমটি, এখানে কিছু হবে না। দ্যাট ক্লিয়ার? জি ভাইয়া। জি জি ভাইয়া। এবার ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, এবার আপনাকে সহজ একটা জিনিস বুঝিয়ে বলতেছি, ভালো মতো বুঝেন। এই যে আপনাদের তাহলে এক্সারসাইজ কত কত দিলাম, 2 3 4 দুই 5। তিন ভাই, দুই, চার তিন, চার, পাঁচ পাঁচ। হ্যাঁ? এই টোটাল ব্যাখ্যা থেকে শুরু করে সবকিছু লেখার জন্য সময় হচ্ছে 25 মিনিট। ঠিক 10টা 5-এ শেষ হবে। ঠিক আছে, 10টা 5-এ শেষ হবে। ক্লিয়ার ভাইয়া? জি হ্যাঁ, জি ভাইয়া। ভাই, ক্লিয়ার, জি ফুল ভাই। শুধু ক্লিয়ার। অ্যান্সার লিখলে হবে না, ব্যাখ্যা সহ লিখতে হবে যে আপনি এটা কেন লিখছেন। ওকে, স্টার্ট। যে যে অবস্থা আছে শুরু করে দেন। ঠিক আছে, 10টা 5-এ আমি পরের টপিকটা শুরু করব। ঠিক আছে, দ্রুত করেন, ভাইয়া খুব দ্রুত। অ্যান্সারটা যে পরীক্ষা, লিখবো সেটা কি পরীক্ষা সেন্টেন্স মানে সহ পরীক্ষা। লিখবো? হ্যাঁ, আপনি সেন্টেন্স ভাইয়া। সহই, হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স সহই লিখবেন, সেন্টেন্স সহ আচ্ছা ঠিক। লিখবেন। 25 মিনিটে সব লিখতে হবে, হাতের লেখা থেকে শুরু করে সবকিছু ফাস্ট হইতে হবে, বোঝার মতো হইতে হবে, দ্রুত হইতে হবে, সুন্দর হইতে হবে। খুব দ্রুত করেন ভাইয়া। ঠিক 10টা 5-এর মধ্যে শেষ করতে হবে, ইনক্লুডিং সাবমিশন। ইনক্লুডিং সাবমিশন সর্বোচ্চ 2 পেজ ব্যবহার করতে পারবেন, ছোট ছোট করে লিখবেন। সর্বোচ্চ 2 পেজ, এপিট ওপিট 2 পেজ, পেজ নাম্বার 1 2 শেষ, এরকম।
হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে, যারা একটু পরে মিস করেছেন তারা আবার শুনেন, যারা জয়েন করেছেন শুনেন, খেয়াল করেন। এক্সারসাইজ 2 সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই। জি আমরা জি একটু ভাইয়া, বলে দিচ্ছি, শুনতে ঠিক আছে? পাচ্ছি। এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3, এক্সারসাইজ 4 এবং হচ্ছে এক্সারসাইজ 5, ঠিক আছে? এই 5টা এক্সারসাইজের মধ্যে আমাদের প্রায় ধরেন 60 কোশ্চেন্স আছে, ঠিক আছে? ওকে, আপনার কাজ হচ্ছে প্রতিটা এক্সারসাইজের অ্যান্সারটা লিখবেন এবং এটা ব্যাখ্যা সহ লিখবেন, এক লাইনে, হায়েস্ট এক লাইন, একটা খাতায় একটা পৃষ্ঠার এপিটোপিট, সর্বোচ্চ 2 পেজ ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি এটা লিখলেন, এটার অ্যান্সার যখন লিখবেন, দিস পেন ইজন্ট ওয়ার্কিং, প্লিজ গিভ মি দ্য আদার পেন। ধরেন এখানে দ্য আদার পেনটা কেন লিখছেন এই কারণটা লিখবেন। অনেক দ্রুত লিখতে হবে, সব মিলিয়ে সময় পাবেন 25 মিনিট। এখন 9টা 45 বাজে, ঠিক আছে? ঠিক 10টা 10-এ শেষ হবে, 2 পেজ সহ গ্রুপে সাবমিট করতে হবে। যেটা বললাম পিডিএফ আকারে যেরকম আমরা সাবমিট করি, সব মিলিয়ে 25 মিনিট, তো খুব দ্রুত লিখতে হবে। ভাইয়া ভাইয়া কোনো কথা নাই, আর কোনো কথা নাই, শুরু স্টার্ট। ভাইয়া আমি শুনি যে তো আমার এখানে নেট প্রবলেম ছিল, আরেকবার বললে তো ভালো হয়। আরেকবার কি বলবো? আরেকবার শুরু থেকে একটু বল, কি বলছেন এটা আমি ভালো করে বুঝতে পারি না নেট প্রবলেমের কারণে। আমাদের সম্পর্ক চাচাবাড়ি থেকে ভাই আমার শুনেন, আগের এই আপনি আগের তো এই এই যে কাজী আবিদ রশিদ, আপনি আগের থেকে ভাই, কাজী আবিদ রশিদটা কে? যাত্রাবাড়ি ভাই যাত্রাবাড়ি থেকে প্রচুর আমি শব্দ পাওয়া বলতেছিলাম যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনার এখান থেকে এত আ- শব্দ থাকলে আপনি ক্লাসে জয়েন করবেন কেমনে, শুনবেন আমার কেমনে? এখানে ভাই আমার এখানে শুনতে হয় না হয়তো, এটা আরেকজন এখানে শব্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে। আরেকটা এক্সারসাইজ শুরু। 2 3 4 5, এক্সারসাইজ 2 3 4 5, জি প্রত্যেকটা প্রত্যেকটার অ্যান্সার লিখবেন, ওই অ্যান্সারটা কেন হয়েছে সেটা ব্যাখ্যা লিখবেন। ফর এক্সাম্পল, দিস পেন ইজন্ট ওয়ার্কিং, প্লিজ গিভ মি দ্য আদার পেন। ধরেন আপনি এখানে লিখলেন, এখানে দা আদার কেন লিখছেন এটার জি কারণ সহ লিখবেন। এগুলোর কারণ হইতে হবে মন গড়া না, কারণটা হইতে হবে এক্স্যাক্টলি উইথ রেফারেন্স ফ্রম এক্লিপস অফ যা পড়ছেন তার বেসিসে। ক্লিয়ার ভাইয়া? জি সময় ভাইয়া। 25 মিনিট, যে কয়টা করতে পারেন, 2 3 4 5, খুব দ্রুত লিখতে হবে। এক একটা জনের সময় হচ্ছে 30 সেকেন্ড হাইয়েস্ট। তো সব মিলে আপনাকে 10টা 10-এর মধ্যে গ্রুপে পিডিএফ আকারে যেভাবে করে সাবমিট করেন, সাবমিশন সহ 10টা 10, ঠিক আছে? করেন। জি ভাই। ভাইয়া সবাইকে আমাকে শুনতে পাচ্ছো? জি ভাইয়া, জি শুনতে ভাইয়া পাচ্ছি। জি ভাইয়া। ঠিক আছে, তোমরা অনেকেই আসলে ঠিক মতো পরীক্ষাটা প্রশ্নই বুঝতে পারো না, আমি আরেকবার একটু এক্সপ্লেন করি, ঠিক আছে? এখন থেকে তোমাকে সবসময় ভাবেই করতে হবে, প্রয়োজনে অন্যদের লেখাগুলো একটু দেখবা, যারা মনে করতেছো বুঝতে পারো নাই। আমি আবার একটু বলি ভাইয়া, তোমরা অনেকেই যেটা করছো, আবারও বলি, ধরো আমি একটা উদাহরণ হিসেবে এটা বলতেছি, হ্যাঁ একদম এখানের ফার্স্টটা বলি। জনস ফাদার বট হিম এ বাইসাইকেল দ্যাট হি হ্যাড ওয়ান্টেড ফর হিজ বার্থডে। অথবা ধরো, জনস ফাদার বট হিম দা বাইসাইকেল দ্যাট হি হ্যাড ওয়ান্টেড ফর হিজ বার্থডে। আচ্ছা, একজন বলো এটার অ্যান্সারটা কি, বলো। আমি তা দিয়েছি। কি হবে? ডি বাইসাইকেল হবে। তা দা হবে। বাইসাইকেল, ওকে, দা বাইসাইকেল কেন হবে? নেক্সট, ভাই এখানে পরীক্ষাটা ছিল ওয়েট ওয়েট ওয়েট, শোনো, বাইসাইকেলকে বোঝাতে পরীক্ষাটা ছিল এটা, তুমি বললা দা বাইসাইকেল হবে, পরীক্ষাটা হচ্ছে এটা তুমি কেন দা বলছো। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। পরীক্ষাটা ছিল জি। এটা যে তুমি কেন দা বলছো। ওকে, আমি তাহলে বলি আমি অ্যান্সারটা কিরকম চাচ্ছি। এখানে এই বাইসাইকেলটি একটি নির্দিষ্ট বাইসাইকেলকে বোঝাচ্ছে, সেটা কোনটা? যেটা সে তার জন্মদিনে চেয়েছিল, ওই বাইসাইকেল। চেয়েছিল। তাই ওই নির্দিষ্ট বাইসাইকেলটি কি বোঝাতে এখানে দা হবে। এই জি ব্যাখ্যাটা ভাই, লিখতে হবে, ওইভাবেই এইভাবে করে করেছিলাম। ব্যাখ্যাটা লিখতে হবে। হ্যাঁ, যারা করছো ঠিক আছে, এবার আসো। স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ এ গিফট অফ ফ্রেন্ডশিপ ফ্রম ড্যাশ টু ড্যাশ। তোমাকে লিখতে হবে এক্স্যাক্টলি যে এখানে স্ট্যাচু অফ লিবার্টির আগে দা হয় বা দা হয় না। তুমি কোথায় গিয়ে লিখবো বলো? স্ট্যাচু অফ লিবার্টি এই জায়গায়, আমাদের এই জায়গায় কোথায় আছে বলো? এক্স্যাক্টলি কোথায় আছে বলো? টেবিলে আছে, ইউজ দা এক্স্যাক্টলি, উইথ। খেয়াল করো, টেবিলে আছে। তুমি এক্স্যাক্টলি টেবিলটাকে রেফার করবা, টেবিলটাকে রেফার করবো বলতে যে এইটাই নিয়ম। ক্লিয়ার? বুঝতে পারছো যে এটার আগে এটা হয়, ওটার আগে এটা হয় না। যেমন এখানে খেয়াল করো, কান্ট্রিজ,
কান্ট্রি গুলোর ক্ষেত্রে কি হয় একটা জিনিস দেখো, গ্রুপ অফ কান্ট্রিজ যখন সিঙ্গেল বুঝি, কান্ট্রির স্পেশালি আগে হয় না। প্লুরাল, হ্যাঁ, তখন একটা সিঙ্গেল কান্ট্রির আগে নর্মালি কি হয়, আমরা দা ইউজ করবো না, তাই না? খেয়াল করো দেখো, হুম, ঠিক আছে? এখানে দেখো জি এক্সেপ্ট ভাই। গ্রেট ব্রিটেন, এই গ্রেট ব্রিটেনটা যখন আবার কোনো জায়গায় আসবে তোমাকে লিখতে হবে যে এটা এটা ডিফারেন্ট, ঠিক আছে? গ্রেট ব্রিটেনের জন্য নিয়মটা এটা। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। জি ভাইয়া। তো জি এই ভাই, জন্য বুঝতে পারছি। তুমি আলটিমেটলি এই ব্যাখ্যা সহ লিখবে, এটাই হচ্ছে বেসিক্যালি ক্লিপ্টোফেলের ফাইনাল লার্নিং। তুমি বারবার লিখো, যত যাই করো, তুমি যদি এক্স্যাক্টলি ফাইনালি ডেলিভারি প্র্যাকটিস না করো, ক্লিপ্টোফেলের এই এক্সারসাইজ গুলো যদি আমরা এভাবে করে 2-3 বার আমাদের সাথে সাথে করো, তোমার এখানে অর্ধেক মার্কস পরীক্ষার হলে উঠে যাবে গ্রামার পার্টে। বাকি অর্ধেক অ্যাডভান্স পার্টে গেলে আরেকটু কিছু জটিল টপিক আছে, মডিফায়ার টডিফায়ার হাবি যাবে, এগুলো তো হয়ে যাবে। বাট অর্ধেক মার্কস খালি ক্লিপ্টোফেল বইটার মধ্যেই আছে, যদি ব্যাখ্যা সহ লিখো। ওকে, আজকের টপিকটা ইম্পর্টেন্ট। ভার্ব থেকে আইবিএর পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, মিনিমাম 3টা ভাইয়া প্রশ্ন একটা কমন। কথা বলি। হ্যাঁ বলো আপু। ভাইয়া আর্টিকেলস এ কয়েকটা প্রবলেমস ছিল, মানে সেটা বলো সলভ বলো। করার টাইমে দেখছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া হচ্ছে বলো চার বলো। নাম্বারটা, 4 নাম্বারটা। এখানে 4 নাম্বারটা, হি ডাজ নট নিড দোজ না বুকস, ভাইয়া, এটা আর্টিকেলস এ। আর্টিকেলস। আচ্ছা ওকে। ওকে, তোমরা এখানে ডিরেক্টলি হচ্ছে এক্সারসাইজ নাম্বার বা পেজ নাম্বার বলবা পিডিএফ এর। ওকে, এটা জি ভাইয়া জাস্ট, এখানে। আচ্ছা কি জি, প্রবলেম বলো। এখানে হচ্ছে ভাইয়া এই যে জাজের আগে কি দিব এটাই কনফিউজড এখানে। আগে 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 শোনো, আগে একটা কাজ করো, কি দিবা এটার হিসাব পরে, আগে চিন্তা করো এই লাইনটার মানেটা কি সেটা বলো, গ্যাপ গুলো সহই ধারণা করে এই লাইনটার কনটেক্সট বলো, যেটা আমরা ভোকাবুলারির সময় বারবার বলছি। ঠিক আছে, প্রবাবলি এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা আগে বলো, এই লাইনটার আগে মানে বলো, প্রবাবল মানে বলো। মানে ভাইয়া জাজ একজনকে সত্যিটা বলতে বলতেছে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, জাজ আস্কড উইটনেস টু টেল ট্রুথ, রাইট? খেয়াল জি করো, ভাই। জাজ একজনকে সত্যিটা বলতে বলতেছে। এবারে তুমি এই জিনিসটা ভিজুয়ালাইজ করো, মনে মনে কল্পনা করো যে ঘটনাটা কি। তুমি নিজে চিন্তা করে মনে মনে কল্পনা করো যে আসলে ঘটনাটা কি। একজন জাজকে দেখতে পাচ্ছ, একজন সাক্ষীকে দেখতে পাচ্ছ, তাই না? খেয়াল করো, জি এবং ভাইয়া। স্পেস ওই এবার খেয়াল করো, জেনারেলি যদি হয়, হ্যাঁ, খেয়াল করে দেখো, আমরা যখন এ এন এরকম ব্যবহার করি, এটা কি খুব জেনারেলাইজড একটা ব্যাপার, তাই না? হ্যাঁ। হ্যাঁ এখন দুনিয়ার সকল জাজ সকল উইটনেস কে আস্কড, খেয়াল করো পাস্ট টেন্স, হ্যাঁ। জেনারেলি যদি হয় জাজেস, ঠিক আছে, বা জাজ অলওয়েজ আস্ক উইটনেস টু টেল ট্রুথ, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা যেখানে স্পেসিফিক একজন জাজ ওই ঘটনার সাথে সম্পর্কিত একজন উইটনেস কে একটা সত্য যে কি ঘটছে সেটা বলতে বলতেছে, তাই না? ট্রুথ মানে এখানে ফ্যাক্ট, যে কি ঘটছিল সেটা বলেন। তাহলে খেয়াল করো, দা জাজ আস্ক দা উইটনেস, যেই উইটনেসটা, এখানে কিছু জিনিস দেখো আমাদের এখানে অমিট করা আছে, বাট আমাকে বুঝে নিতে হবে। সেই বুঝে নেওয়াটা কি, কল্পনা করে দেখো, সিচুয়েশনটা চিন্তা করো, এই কথাটা আসলে একজন আরেকজনকে বলতেছে। ঠিক আছে, একজন আরেকজনকে বলতেছে মানে কি, কেউ একজন ঘটনাটা ব্যাখ্যা করতেছে, যে জাজ সাক্ষীকে সত্যিটা বলতে বললেন বা বলেছিল। দা জাজ আস্ক দা উইটনেস, ওই উইটনেস কে টেল দা ট্রুথ, স্পেসিফিক সত্যিটা বলতে বলতেছে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এ ধরনের কোনো সত্য তো বলতে বলে নাই, রাইট? না। আদালতে এরকম কোনো ব্যাপার থাকে না, তাই না? এই জন্য এখানে তিনটাই খেয়াল করে দেখো দা হবে। ঠিক, কারণটা বুঝতে পারছো? যদি জি দুনিয়া ভাইয়া। সকল জাজকে বুঝেতাম তাহলে নর্মালি জাজ লিখতাম, বাট এটা তো আসলে আদালতের একটা স্পেসিফিক কনটেক্সট বোঝাচ্ছে যে ওই মামলা চলাকালে বা ওই ঘটনার সময় এটা হয়েছিল, ঠিক আছে? জি ভাইয়া। ভাই আমার একটা প্রবলেম হয়েছিল এক্সারসাইজ ভাইয়া 5-এর 7 এ। 11 নাম্বারটাও। ওকে, দাঁড়াও এক এক করে আসি, বলো। ভাইয়া 11। 11, ওকে যাচ্ছি। জন অ্যান্ড মার্সি, এই তো? জি ভাইয়া। ওকে, প্রবলেমটা কি সেটা বলো, প্রবলেমটা কি সেটা বলো। ভাইয়া এখানে যে স্কুল, মানে এখানে নিচে হচ্ছে লাইব্রেরিতে তারা পড়তেছিল, সেটা হচ্ছে জন অ্যান্ড মার্সি স্পেসিফিক। ওয়েন্ট টু, একটা জিনিস দেখো, এটা স্পেসিফিক, উপরে একটা জায়গায় স্কুলের আগে কি হবে এটা মেনশন করা আছে, তাই না? দেখছো? জি ভাই, রেগুলার যদি কোনো জায়গায় জি যাই ভাই। তাহলে যেমন স্কুল, চার্চ বা এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, দেখো এই যে স্কুলস, ইউনিভার্সিটিজ, হ্যাঁ, when হ্যাঁ। the phrase begins with a proper noun। আচ্ছা খেয়াল করো, এবারে আসো, এখানে একটা জিনিস দেখো, এর পুরো রুলটাই উপরে দেয়া আছে। এটা কিন্তু রুল না, খেয়াল করো, এই যে স্কুলস, কলেজ, ইউনিভার্সিটিজ, এই রুলটা কিন্তু এখানে না। এটা না ভাইয়া, খেয়াল এটা করো বাম হচ্ছে পাশেরটা আপনার দেখো, 49 পেজে দেওয়া রয়েছে। দাঁড়াও দাঁড়াও, খেয়াল করো, স্কুলস, কলেজেস, ইউনিভার্সিটিজ, এইটাও কিন্তু না। মানে আমি তোমাকে যেটা বলতে চাই, তুমি যে ব্যাখ্যা হ্যাঁ, লিখবা, ব্যাখ্যা লেখার সময় বইয়ের কোন জায়গাটাকে রেফার করতেছো ওইটা মেনশন করতে হবে। এই স্কুল মানে কিন্তু ওই স্কুল না, হ্যাঁ, ওখানে যেটা বলছে। এবারে চলো উপরে যাই, এখানে একটা ঘটনা দেয়া আছে, খেয়াল করো, আমি 49 যে পেজে ভাই ব্রেকফাস্ট, ওটা। দাঁড়াও দাঁড়াও, কথা বলো না ভাইয়া। জি ভাই।
দেখো এখানে খেয়াল করো, এই যে জিনিসগুলো ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুল, চার্জ, এই নিয়মটা এখানে পড়তে, তোমার এখানে আলটিমেটলি তুমি যখন লিখবা তোমাকে জেনারেলি এটা লিখতে হবে। ঘটনাটা কি দেখো, এগুলো আমরা নর্মালি ওয়ার্ডস সাচ এস ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এটার আগে আমরা সাধারণত আমরা কোনো কিছু ইউজ করি না, ঠিক আছে? স্পেসিফিক কোনো দা ব্যবহার করব না, কারণ এটা জেনারেলাইজ একটা কেসে আমরা বোঝাচ্ছি, আমি প্রতিদিনই কাজটা হয়তো করতেছি এরকম, ঠিক আছে? এবারে খেয়াল করো, আমরা নিচের দিকে যাই, 11 নাম্বার, তাই তো? জন অ্যান্ড মার্সি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, গতকালকে স্কুলে গেছে, হ্যাঁ, ঠিক আছে। দেন স্টাডিড ইন লাইব্রেরি বিফোর রিটার্নিং হোম। আচ্ছা, এখানে দা হবে, স্টাডিড ইন দ্য লাইব্রেরি বিফোর রিটার্নিং হোম। এবারে বলো, কেউ একজন বলতে চাইছে, আচ্ছা তুমি দুইটা নিয়মই বলো, যাও কোনটায় আমরা কি দিব বলো। 11 নাম্বারে, মানে 11 নাম্বার স্কুলের আগে কিছু হবে না, লাইব্রেরির আগে দা হবে। এবার বলো কেন, কেউ একজন বলতে চাচ্ছিলা, বলো। ভাই স্কুলে তো আমরা রেগুলার যাই, চার্চে রেগুলার যাই, কিন্তু লাইব্রেরিতে তো রেগুলার যাওয়া হয় না। যেগুলো আমরা রেগুলার যাই না সেগুলোর আগে তো বিশেষ করে আচ্ছা, দি বসে না বা হ্যাঁ আড্ডা এটা বসে না। বুঝাচ্ছে ভাইয়া স্কুলের ওই যে স্কুলের লাইব্রেরি। স্পেসিফিক লাইব্রেরিটাকে বোঝাচ্ছে। রাইট, এখানে এখানে খেয়াল স্পেসিফিক করো, লাইব্রেরিকে বুঝাইতেছে নিয়ম না। অনুযায়ী স্কুল, রাইট, এই লাইব্রেরিটা হচ্ছে ওই স্কুলের লাইব্রেরি, এই জন্য আমরা দা বুঝাচ্ছি, বুঝতে পারছো? হ্যাঁ, এটা ওই স্কুলের লাইব্রেরি যে স্কুলে জন অ্যান্ড মার্সি গেছে, ঠিক আছে? ঠিক আছে, যদি আমরা এরকম লিখি দেন স্টাডিড ইন এ লাইব্রেরি, তাহলে বোঝানো যাবে যে মানে একটা এমন একটা লাইব্রেরি যেটা আমরা ব্যাপারে হয়তো জানি না, ইন এ লাইব্রেরি, সামহোয়ার ইন এ লাইব্রেরি, এরকম একটা ব্যাপার, হ্যাঁ, মানে দুনিয়ার যে কোনো জায়গায় একটা লাইব্রেরি আছে, বাট এটা বোঝাচ্ছে ওই স্কুলের স্পেসিফিক লাইব্রেরি, এই জন্য আমরা দা ব্যবহার করতেছি। ওকে, 7 নাম্বারে কারো সমস্যা ছিল, চলো 7 নাম্বার দেখি। নো ওয়ান ইন স্প্যানিশ ক্লাস নিউ ড্যাশ কারেক্ট অ্যান্সার টু মিস্টার প্যারিজেস কোশ্চেন্স। আচ্ছা, আগে ব্যাপারটা বুঝো, একটা স্প্যানিশ ক্লাসে, ঠিক আছে, কেউই এই কোশ্চেনটার উত্তর জানতো না, এটাই তো বোঝাচ্ছে, তাই কিনা? 7 নাম্বার জি সমস্যা জি ভাই। বললো না কেউ জি একজন? ভাইয়া, আচ্ছা, জি। এখন তাহলে একটা জিনিস হ্যাঁ, খেয়াল করো, এখন খেয়াল করো, এখানে তুমি প্রথমটার ক্ষেত্রে নো ওয়ান ইন দ্য স্প্যানিশ ক্লাস হইতে পারে, এখানে কিছু না দিলেও আসলে চলবে, কারণ এখানে দা বেটার। নো ওয়ান ইন দ্য স্প্যানিশ ক্লাস, যে ক্লাসটা আসলে মিস্টার পেরেজ নিচ্ছিল, এই জন্য দা হইতে পারে। নো ওয়ান ইন দ্য স্প্যানিশ ক্লাস, যেই ক্লাসটা মিস্টার পেরেজ নিচ্ছিলেন, হ্যাঁ, ঠিক আছে। নিউ কারেক্ট অ্যান্সার, এইটা আসলে স্পেসিফিক কারেক্ট অ্যান্সার হবে, সো দা হবে। নিউ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এখানে ওই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার, যে কোশ্চেনটা মিস্টার পেরেজ করছিল, হ্যাঁ, সো এটার একটা স্পেসিফিক অ্যান্সারই থাকবে, দ্যাটস ওয়াই ওই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার, নো দ্য কারেক্ট অ্যান্সার টু মিস্টার পেরেজেস কোশ্চেন। মিস্টার পেরেজ যেহেতু নাম ধরেই বলছি, এর আগে কোনো কিছু হবে না, রাইট? মানে মিস্টার পেরেজ তো অলরেডি স্পেসিফিক হয়ে গেছে, সরি মিসেস পেরেজ, উনি অলরেডি স্পেসিফিক, ওনাকে স্পেসিফাই করা হয়ে গেছে, ঠিক আছে? এই কোশ্চেনটা কোনটা? মিস্টার পেরেজের কোশ্চেন। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? নো ওয়ান ইন দ্য স্প্যানিশ ক্লাস নিউ দ্য কারেক্ট অ্যান্সার টু, কিছুই হবে না, মিস্টার পেরেজেস কোশ্চেন। তোমার ডাউটটা কি ছিল সেটা বলো। ভাই এই যে ষাটের প্রথমটা নিয়েই ডাউট, আচ্ছা, যে দা ঠিক আছে, হবে এবার নাকি কোনো আচ্ছা, এবারে একটা কোশ্চেন শোনো, এই ডাউটটাকে তুমি এই জায়গাটুকু লিখে চ্যাট জিপিটির সাথে কনসাল্ট করছিলে 1 লাইন, যেখানে কোনটার আগে কোন আর্টিকেল হবে, কেন হবে? না ভাইয়া। এগুলো করতে হবে, 1 লাইন 1 লাইন এগুলা করতে হবে। আবার বলি, গ্রামারের ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি কে রেফারেন্স হিসেবে অলওয়েজ নিব না, বাট যদি আমরা অ্যান্সারটা জানি বা যদি আমরা অ্যান্সারটা বুঝতে পারি, যেটা মনে হচ্ছে, ইন দ্যাট কেস ইনিশিয়ালি ওর সাথে একটু গল্প গুজব করা যাইতে পারে, ব্যাখ্যাটা দেখা যাইতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া। বুঝতে পারছো? ঠিক আছে, এটা জি একটু করবো, মানে ওকে রাদার ভাইয়া কোশ্চেন না করে, খেয়াল করো, ওকে কোশ্চেন করবো না এটা কোনটা হবে, রাদার অ্যান্সারটা জানা থাকলে ওকে বলবো যে এটার ব্যাখ্যাটা বলো আমাকে। ক্লিয়ার? কারণ আমরা এখানে স্ট্যান্ডার্ড ফলো করব ক্লিফ তোফেল বইটাকেই, ওকে? এটাই আমাদের আমেরিকান স্ট্যান্ডার্ড হিসেবে আমরা মেনে নিচ্ছি, যে আইবিএ বা জিম্যাট বা জিআর এর ক্ষেত্রে আমরা ক্লিফ তোফেলে যেই কথাবার্তা বলা আছে এই নিয়মটাই ফলো করব। ঠিক আছে, ভিন্ন রকম যে নিয়মগুলো আছে যেগুলো ওয়েল একসেপ্টেড, স্টিল আমরা এখানে সেটা ফলো করবো না, উই মাস্ট ফলো দ্য আমেরিকান রুলস। বলো। ভাইয়া স্প্যানিশ তো ওয়ান ওয়ার্ড একটা মানে কান্ট্রির নাম, তাহলে এটার আগে দি বসবে কেন? স্প্যানিশ তো একটু কান্ট্রির করবো। নাম না, স্প্যানিশ এখানে অ্যাডজেক্টিভ। ও দ্য সরি স্প্যানিশ সরি সরি। ক্লাস, এখানে স্পেনকে বলে না, স্প্যানিশকে বোঝাইছে, এখানে স্প্যানিশ একটা অ্যাডজেক্টিভ। ভাই আপনি 14 যেহেতু বললেন নাম্বারটা। চ্যাট জিপিটির সাথে কথোপকথন বলে জিনিসগুলো ক্লারিফাই করা,
তো সেই ক্ষেত্রে প্রথম যেটা ছিল 1 নাম্বার জেসন ফাদার, হুম হুম এটাতে ও আমাকে বলছিল এ হবে, কারণ এটা ফার্স্ট টাইম মেনশন হয়েছে, এটা এরকম স্পেসিফিকলি কিছু বলে রাইট নাই এটা রাইট, নির্দিষ্ট। এই জন্যই বলতেছি আমরা এখানে অ্যান্সারটা চ্যাট জিপিটি কে অপশন দিব না যে ভাই এটা কি হবে সেটা বলো, রেদার আমরা যদি অ্যান্সারটা জানি ওকে জিজ্ঞেস করব যে বইয়ে এটা দিছে এটা কেন। কারণ চ্যাট জিপিটি অনেক সময় আমাদের কনটেক্সটটা ধরতে পারবে না, এইখানে আমাদের পুরো আর্টিকেল চ্যাপ্টারটা যেটা আসতেছে ও আমাকে একটা কনটেক্সটের পার্সপেক্টিভে এটা বোঝানোর চেষ্টা করতেছে, ঠিক আছে? তো জি ভাইয়া। জন দেখো জেসন্স ফাদার, ও আসলে চ্যাট জিপিটি চিন্তা করতেছে জীবনে প্রথমবার এই সাইকেলটার কথা বলা হচ্ছে, এর আগের পরের কনটেক্সট এক্সপেক্ট করতেছে, ঠিক আছে? বাট আমরা হ্যাঁ তো হ্যাঁ। আসলে এইখানে পুরো কনটেক্সটটা ধরেই নিছি যে এখানে আমরা আলোচনা করতেছি বেসড অন এইখানে যে পড়াশোনাগুলো করছি তার বেসিসে। তুমি যদি পুরোটা চ্যাট জিপিটি কে দিয়ে তারপর বলতে যে এর বেসিসে এক্সপ্লেন করো, তাইলে আসলে ওখানে কারেক্ট এক্সপ্লেনেশনটা পাইতা। তো এই জন্য বলছি চ্যাট জিপিটি তোমাকে, আমরা এখানে যখন অ্যান্সার যদি কোনোটা জানা থাকে ওইটা আমরা চ্যাট জিপিটি কে এক্সপ্লেন করতে বলতে পারি, ইন দ্যাট কেস গ্রামারের ক্ষেত্রে, ঠিক আছে? যে আমাকে এখানে আমার বই বলতেছে এখানে দা হবে, কেন দা হবে, তখন ও তোমাকে ওই দা হওয়ার কারণটা এখানে বলে দিবে। কি বলছে বুঝছো? কারণ গ্রামারের আসলে অনেকগুলো এস্টাবলিশ স্ট্যান্ডার্ড আছে, তো দেশ মানে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তো আমাদের আসলে ওই জন্য চ্যাট জিপিটি কে ওপেন গ্রাউন্ড দেয়া যাবে না যে এটা কি হবে বলো। কি বলছে বুঝছো? ভাইয়া, ও যেমন এটাতে বলছিল যে ফার্স্ট মেনশন এবং স্পেসিফিকলি ট্রু কোথাও ট্রু, বলা নেই, এটা একটা সিঙ্গুলার জিনিস। এই যে ওই জন্য এই তো বলতে ক্ষেত্রেও বলছিল স্পেসিফিক্যালি এই। বলা নাই, বাট আমাদের কনটেক্সটে তো আমরা এই বাইসাইকেলটাকে স্পেসিফিক বলতেছি, কোন বাইসাইকেলটা? যেটা জন অলরেডি আগেই তার ফাদারের কাছে চাইছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছো? চাইছিল, বাট এটা তো নির্দিষ্ট করে বলেনি যে এই বাইসাইকেলটাই, যে কোনো না একটা না, বাইসাইকেল হতে পারে। এক্স্যাক্টলি, না না না, ওই বাইসাইকেলটা, যেটা চাইছিল, দ্যাট, এটা আমরা সামনে পড়বো। এই যে দ্যাট ক্লজ থাকলে কি হয়, ঠিক আছে, এটা আমরা সামনে পড়বো। তার আগে এই বাক্যটার কথা যেহেতু বলছো, এই বাক্যটা একটু নোট করো, এই সেন্টেন্সটা আজকের ক্লাসে একটু পরে টেন্সের ক্লাসে এটা আমরা ব্যবহার করবো আবার, ঠিক আছে? এটা ভাইয়া, এটা হ্যাঁ বলো বলো। এক্সারসাইজ 4 এর 19টা একটু দেখবেন। এক্সারসাইজ 4 এর, এক মিনিট এক্সারসাইজ দাঁড়াও, 4ও এটা বলছিল ভাই, ওরা বলছিল এ জাজ। আসতেছে, দাঁড়াও দাঁড়াও। আবারও বলছে এখানে চ্যাট জিপিটির সাথে পাজেল হওয়ার কোনো সুযোগ নাই, তোমাকে মাথায় রাখতে হবে এক্স্যাক্টলি আমাদের এই বইয়ে আমরা যে অ্যান্সার গুলো একসেপ্ট করতেছি ওইটা কেন। আবারও বলতেছি এখানে আমরা এই বইয়ের যে অ্যান্সার থাকবে ওর পার্সপেক্টিভে শুরুতে গ্রামারটা শিখতে হবে। গ্রামার জিনিসটাই হচ্ছে সামথিং স্ট্রিক্ট রুল। তো এই জন্যই বারবারই বলতেছি আমরা আগে অ্যান্সার মানে ব্যাখ্যা এক্সাম্পল শিখবো, এক্সাম্পলটাকে পরে গ্রামার দিয়ে ব্যাখ্যা করব, ঠিক আছে? এইখানে বড় বলি এই রুলটার ক্ষেত্রে আমরা বলতেছি এখানে আমরা ওই বাইসাইকেলটার ব্যাপারে কথা বলতেছি যেই বাইসাইকেলটা জেসন আগে তার ফাদারের কাছে চাইছিল, ঠিক আছে? ওই বাইসাইকেলটা, দ্যাটস এখানে দা হবে। তুমি যদি এখানে এ দিয়ে লেখো তাহলে আসলে আর দ্যাট হবে না, দ্যাট হি হ্যাড ওয়ান্টেড ফর হিজ বার্থডে, ওইটা আর তখন থাকবে না, ঠিক আছে? তখন আমাদের সেন্টেন্সটা এমন হবে, ঠিক আছে, জেসন ফাদার বট হিম হে বাইসাইকেল, ঠিক আছে? দ্যাট হিম এ বাইসাইকেল, এই যদি আমরা যদি এ দিতে চাই, ঠিক আছে, তাহলে বুঝাইতে হবে এর আগের কনটেক্সটটা এমন থাকবে যে জেসন কোনো একটা বাইসাইকেল চাইছিল, ঠিক আছে? জেসন ওয়ান্টেড এ মানে এক্সট্রা ওয়ান্টেড, কোনো লেজ থাকবে না। না রাইট, জেসন ওয়ান্টেড এ বাইসাইকেল এজ এ গিফট ফ্রম হিজ ফাদার। খেয়াল করো, জেসন ওয়ান্টেড এ বাইসাইকেল এজ এ গিফট ফ্রম হিজ ফাদার, ঠিক আছে? সো হিজ ফাদার বট হিম এ বাইসাইকেল। কিন্তু আমরা যখন এই সেন্টেন্সটাকে এভাবে ব্যবহার করতেছি যে জেসন একটা স্পেসিফিক বাইসাইকেল চাইছিল, তার বাবা ওটাই কিনে দিচ্ছে, তখন এখানে দা হবে। এবার তুমি এরকম চিন্তা করতে পারো, এ দিলে এই সেন্টেন্সটার মানে একরকম, দা দিলে সেন্টেন্সটার মানে আরেক রকম। এবার ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ। তো এই জন্য আমাদেরকে শুরুতে যেহেতু আমরা গ্রামার শিখতেছি, এই সময় আমাদেরকে কনটেক্সট বুঝতে হবে যে এ ব্যবহার করলে তার মানে কি, দা ব্যবহার করলে তার মানে কি। এখানে যেহেতু দা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে, ও কনটেক্সটটা বলতেছে এটা যে ভাই আমি ওই বাইসাইকেলটার ব্যাপারে কথা বলতেছি যেই বাইসাইকেলটা জেসন তার বাবার কাছে আগেই চাইছিল, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বারের ব্যাপারে, আগেরটার ব্যাপারে এখানে কে কিছু বলতেছিল বলো তো? ভাইয়া 19 নাম্বারটা। 19, এটা ফিল ক্যানট জি গো, এটা জি ভাইয়া। সমস্যা কি বলো? ভাইয়া এটা আমি মানে আমার আহ, আন্দাজ থেকে আমি দা মুভিজ এন্ড ওকে রাইট দেখি, অ্যান এসে। দেখতেছি, আন্দাজ তো হবে না, এটা লজিক বলো, আন্দাজ বললে হবে না। জি ভাইয়া এইখানে Phil তোফেল cannot go কোনটাকে to the movies tonight because he has to write, এন আচ্ছা হ্যাঁ, এসে। an essay, ঠিক আছে ঠিক আছে, বলো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া তোমার এখানে হ্যাঁ বলো বলো। তোফেলের কোনটাকে রেফার করব, রুলটাকে, ওটা রিজনটা। আচ্ছা ওকে ওকে, খেয়াল করো, Phil cannot go to
দ্য মুভিজ টু নাইট। ওকে, ঠিক আছে, কোনটা কোন রুলটাকে রেফার করবো? আচ্ছা, তার আগে একটা জিনিস চিন্তা করো। আসলে এই তো বলছি যে আমাদের আসলে কনটেক্সট গুলা একটু আগে পরে কিছু নাই, তো এই জন্য অনেক সময় ধরতে ঝামেলা হইতে পারে। এখানে খেয়াল করো, ফিল ক্যানট গো টু, এবার তুমি ফার্স্টে দাও এ হইতে পারে, রাইট? হ্যাঁ, ফিল ক্যানট গো টু এ মুভিজ টু নাইট, আলটিমেটলি এটা হবে না। হ্যাঁ, কেন হবে না বলো? প্লুরাল আছে মুভিস। স্পেসিফিক না, এটা স্পেসিফিক কারণ না, এটা কারণ না। স্পেসিফিক মুভি প্লুরাল ভাই। আছে, এটা কারণ না। এটা একটা এখানে যে হয়েছে মুভি থিয়েটার কে জানতো বোঝাচ্ছে। ভাইয়া কি এইখানে মুভি আসছে এইখানে বেসিক্যালি এই মুভিজ বলতে নাম্বার অফ মুভিজ বোঝাচ্ছে না। এটা আবার এই যে আমাদের দেখো, আমাদের এই বইটা পড়ার সময় আমরা এই একটা মাত্র জায়গায় চ্যালেঞ্জ ফেস করব, সেটা হচ্ছে আমেরিকান কনটেক্সট বা ব্রিটিশদের কনটেক্সটের সাথে আমাদের কালচারাল কনটেক্সটটা মিলবে না। এইখানে মুভিজ বলতে স্পেসিফিক কোনো সিনেমাকে বোঝানো হচ্ছে না, এইখানে বোঝানো হচ্ছে থিয়েটারকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছো? মানে মুভি দেখতে যাওয়া, এই ঘটনাটাকে বোঝানো হচ্ছে। কি বলছি বুঝছো? ওরা যখন বলে লেটস জি গো টু ভাইয়া। মুভিজ, তার মানে ওরা বোঝায় লেটস গো টু সিনেপ্লেক্স, লেটস গো টু সিনেমা হল। ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, জি ভাইয়া। এই কনটেক্সট গুলো জি আমাদের ভাইয়া। জন্য হয়তো ইনিশিয়ালি একটু ঝামেলা হতে পারে। দেখো, ফিল ক্যানট গো টু দ্য মুভিজ টুনাইট বিকজ হি হ্যাজ টু রাইট অ্যান এসে। মানে আজকে রাতে ওরা একটা রচনা লিখতে হবে। রচনা বলতে এখানে এবার খেয়াল করো, সেম এখানে এসে বলতে মানে রচনা লেখা ব্যাপারটা ইস্যু না, ওর একটা কাজ আছে, ঠিক আছে? এরকম একটা এসে ওকে লিখতে হবে, হ্যাঁ, এন এসে। তার মানে এখানে কোনো একটা কাজ ওর আছে যেটা আমরা জানি না, ঠিক আছে? ফিল ক্যানট গো টু দ্য মুভিজ মানে ওই আজকে রাতে যে সিনেমাটা দেখানো হবে সেই সিনেমাও যেতে পারবে না। স্পেসিফিক আজকে রাতে যেতে পারবে না শুধু। কি বলছি বুঝছো? হ্যাঁ, ফিল ক্যানট, এখন তুমি যদি এরকম বলো, এটা যদি এরকম হয়তো, খেয়াল করো, ফিল ক্যানট গো টু মুভিজ, খেয়াল করো, আবার খেয়াল করো, এ এন কিছুই না, ফিল ক্যানট গো টু মুভিজ বিকজ ধরো হি ইজ হ্যান্ডিক্যাপড। পয়েন্টটা বুঝতে পারছো? জি ধরো ভাই। তার পা ভাঙা, এই জন্য সে যেতে পারে না, তখন এটা জেনারেলাইজ। ফিল ক্যানট গো টু মুভিজ মানে ফিল কখনোই যেতে পারে না। পয়েন্টটা বুঝতে পারছো? তখন এখানে কিছুই হবে না, মানে ফিল কখনোই যেতে পারে না, জেনারেল কেস, ফিল ক্যানট গো টু মুভিজ। বাট যখন আজকে রাতের মুভিটা বলতেছি, আজকে রাতে স্পেসিফিক যাইতে পারবো না, কারণ তার আজকে একটা রচনা লিখতে হবে। এই জন্য এখানে দেওয়া হবে ফিল ক্যানট গো টু মুভিজ টু নাইট। টু নাইটটা যদি এখানে না থাকে তাহলে মুভিজের আগে কিছুই হবে না, ফিল ক্যানট গো টু মুভিজ। ও, কি বলছি বুঝতে পারছো? জি ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। আবার এরকম চিন্তা করো, ফিল ক্যানট গো টু মুভিজ, খেয়াল করো পুরো লাইনটা বুঝো, ফিল ক্যানট গো টু মুভিজ এভার বিকজ হি হ্যাজ টু রাইট এসেজ এভরিডে। বুঝতেছো? অথবা হি হ্যাজ টু রাইট অ্যান এসে এভরিডে। তখন এখানে টু নাইটটা থাকতেছে না, ফিল ক্যানট গো টু মুভিজ, ও কখনোই মুভিতে যেতে পারে না। ক্লিয়ার? জি ভাই। শুধু এটা আজকে রাতের জন্য স্পেসিফিক টু নাইট, তাই আমরা আজকে রাতের মুভিটাকে ইনডিরেক্ট মানে ডিরেক্ট করতেছি, দ্যাটস ওয়াই এখানে দা হবে। ওকে, ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া ভাই। 17 নাম্বারটা, বলো। রিতা প্লেস রিতা প্লেজ ভায়োলিন এন্ড হার সিস্টার প্লেজ গিটার। কি ঝামেলা বলো? এগুলা ভাইয়া স্পেসিফিক, এটা তো জেনারেলও হইতে পারতো, রাইট রাইট, জেনারেল খেয়াল না করো হয়ে খেয়াল করো, স্পেসিফিক। রিতা প্লেজ দা ভায়োলিন যদি বলো, তার মানে ওর বাসায় থাকা কোনো একটা ভায়োলিন, যেটা দিয়ে আঙুল তুলে তুমি বলতেছো যে রিতা এই ভায়োলিনটা বাজায়, তার সিস্টার ওই গিটারটা বাজায়। বাট তুমি যদি জেনারেলি বলো রিতা প্লেজ ভায়োলিন আর রিতা প্লেজ গিটার, তার মানে রিতা ভায়োলিন বাজাতে পারে আর তার সিস্টার গিটার বাজাতে পারে। বুঝতে পারছো? তুমি যখন দা ইউজ করবা তখন একটা মিনিং, যখন কোনো কিছু ইউজ না করবা তখন আরেকটা মিনিং। এখন বুঝতে এখানে পারছো? কিভাবে বুঝবো যে এটা কি স্পেসিফিক বোঝানো হয়েছে নাকি জেনারেল? রাইট, এইখানে আসলে কি আমাদের হাতে এই এক্সারসাইজ গুলা করার সময় কিছুটা ফ্রিডম বা কিছুটা কনফিউশন যাই বলো আছে। তা আমাদেরকে আসলে চিন্তা করতে হবে এটার মানেটা কি। তুমি যখন ফাইনালি এটা রাইটিং এ ব্যবহার করবা বা কোনো একটা জায়গায় কনটেক্সটে থাকবে এটা, তখন তুমি দেখবা, বুঝতে পারবা। ঠিক আছে, খেয়াল করো একটা জিনিস দেখো, রিতাস ফাদার গিফটেড হিম এ ভায়োলিন অন হার বার্থডে। রিতা প্লেজ ড্যাশড ভায়োলিন এভরি নাইট। তখন এবার দা বলো হবে, কি হবে? দা হবে, কারণ তখন এটা দা কোন হবে। কোন কোন ভায়োলিনটাকে বোঝাচ্ছে বলো? বাবা যেই গিফট করছে গিফটেড সেই ভায়োলিনটা রাইট, ভায়োলিন। এক্স্যাক্টলি, এবার বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাইয়া। তো এটা আসলে কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে। ঠিক আছে? ভাইয়া এটা হচ্ছে চ্যাট জিপিটিতে একটা আলোচনা করছিলাম, ওখানে বলছিল যে নর্মালি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে মানে তাই বসাতে হয়। ভাইয়া 100 বার বলছি, আবারও বলতেছি, এই এক্সপ্লেনেশন গুলা
বেসড অন কনটেক্সট। হ্যাঁ, দাই বসাইতে হয় কখন? যখন স্পেসিফিক ওই ভায়োলিনটাকে তুমি ইনডিরেক্ট মানে ডিরেক্টলি বলতেছো। হ্যাঁ, রিতা প্লেজ নাথিং ভায়োলিন, রিতা প্লেজ ভায়োলিন, এটার মানেটা হচ্ছে রিতা ভায়োলিন বাজাতে পারে। ক্লিয়ার? এনি ভায়োলিন, এনি ভায়োলিন, রিতা প্লেজ ভায়োলিন মানে রিতার অভ্যাস এটা, সে সাধারণত ভায়োলিন বাজায়। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ম্যাম। ঠিক আছে, তুমি যখন দা যদি দিতে চাও, এই জন্য এইসব ক্ষেত্রে কনটেক্সটটা এমন থাকবে যে তুমি চাইলে এখানে দাও দিতে পারো, এখানে কিছু নাও দিতে পারো। দুইটা দিলে দুইটা যা দিবা তার উপরে ডিপেন্ড করে এক এক রকম মিনিং। হ্যাঁ, ঠিক আছে, দুটো ডিফারেন্ট মিনিং। ওকে, ক্লিয়ার? ভাইয়া 26 নাম্বারটা একটু, 26-এর লাস্টে এখানে হ্যাঁ ইয়ার বলো। আছে 1990। 26 লাস্টে সায়েন্টিস্ট সেন্ট। হ্যাঁ বলো, এখন এক্সপেডিশনের ইয়ারের আগে আগে কি হবে এখানে বলো। বলো বলো। আমি আসলে ব্ল্যাঙ্ক রাখছিলাম, বাট এখানে দা হবে। সো হুম, এই দাটা আসলে ইয়ারের আগে, এটা কি স্পেসিফিক কোনো ইয়ার বলা হয়েছে এই জন্য? রাইট রাইট, এবার খেয়াল করো, এটা এটা খেয়াল রাখবা, যে কোনো একটা টাইমকে যদি আমরা বুঝাই যে ওই সময়টায়, 1990s মানে কিন্তু 1990 সাল না, 1990s মানে কি ওর কাছাকাছি সময়টা বা ওই সময়টা, তাই না? ঠিক আছে, জি। বুঝছো? ঠিক আছে, এবার তাহলে আসো আমরা 26 নাম্বার একটা একটা করে একটা সামনে থেকে। দা সায়েন্টিস্ট সেন্ট, কি বলো? অ্যান এক্সপেডিশন। অ্যান এন এক্সপেডিশন। কেন, এন কেন? কারণ এটা বাউল। না খালি এটা না, ব্যাপারটা হচ্ছে ওই সময় আমরা যদি এখানে নাম থাকতো, বুঝছো, স্পেসিফিক কোনো একটা নাম দেয়া থাকতো এক্সপেডিশনটার, তাহলে কিন্তু আমরা দা বসাইতাম, তাই না? বুঝছো? জি জি। কারণ আমরা স্পেসিফিক ওইটার কথা বলতেছি, বাট এখানে যেহেতু স্পেসিফিক ওই নামটা দেওয়া নাই, তাহলে সায়েন্টিস্ট সেন্ট অ্যান এক্সপেডিশন টু মার্স ডিউরিং দা 1990s, কারণ আমরা স্পেসিফিক ওই সময়টাকে বোঝাচ্ছি, দা 1990s কে বোঝাচ্ছি। হ্যাঁ, অথবা ইন দা 1990 হইতে পারতো। ঠিক আছে, ডিউরিং মানেই কিন্তু আমরা একটা ডিউরেশনকে বোঝাচ্ছি, তাই না? তো 1990s ইটস এ ডিউরেশন, তাই না? বুঝছো? আচ্ছা। জি ভাইয়া। একটা জিনিস খেয়াল করো, এগুলা পড়ার সময় আরো একটু খেয়াল করবা, চোখ যত গভীর রাখবা তত ভালো। যদি শুধু 1990 থাকতো আর ডিউরিং এর জায়গায় আন্ডার ইয়ে কে বলে ফিল ইন মানে গ্যাপ দেয়া থাকতো, তখন কি হবে বলো? ইন দা নাকি ডিউরিং? এটা বুঝবা 1990s থেকে। ক্লিয়ার? যেটা কি ডিউরেশন নাকি স্পেসিফিক টাইম, এগুলো ভবিষ্যতে রাইটিং এর সময় কাজে লাগবে। ক্লিপস তোফেল বেসিক্যালি ভাইয়া যতটা না গ্রামার বই হিসেবে পড়বা, তার চেয়ে অনেক বেশি রাইটিং বই হিসেবে পড়বা, যে আমরা লেখার জন্য শুদ্ধ নিয়মগুলা কি কি। বুঝতে পারছো? যে লেখার সময় গ্রামার কিভাবে অ্যাপ্লাই করবো এই চিন্তা করে পড়বা। ওকে, মানে ওকে পড়বা মানে ভাইয়া। আমরা পড়বো ওইভাবে। ভাইয়া, যদি এটা সেঞ্চুরিজ থাকতো, সেঞ্চুরি, ইন দা সেঞ্চুরিজ সেঞ্চুরি, অর সেঞ্চুরি? সেঞ্চুরি, সরি সেঞ্চুরি। সেঞ্চুরি থাকলে তো স্পেসিফিক সেঞ্চুরিকে বোঝাচ্ছে, তখন দা হবে। আমি যদি একটা স্পেসিফিক সেঞ্চুরিকে বোঝাই, হ্যাঁ, তখন দা হবে। তুমি খেয়াল করো, ইন দা 20th সেঞ্চুরি, ইন এ 20th সেঞ্চুরি কি হয়? 20th সেঞ্চুরি কি বারবার আসবে? মানে স্পেসিফিক একটা 20th সেঞ্চুরিকে তো বোঝাচ্ছি, তাই না? হুম, জি। এটাই। আচ্ছা ওকে, চলো তাহলে আমরা আজকে টেন্স টপিক বা ভার্ব টপিক যাই বলি, ভার্ব মানে টেন্স, এটা খুবই সহজ, বাট আমরা স্পেসিফিক ভাবে জিনিসগুলো শিখবো কোনটা কখন ব্যবহার করে। আমি শুধু আজকের পুরো ক্লাসে এতটুকুই আলোচনা করব, কারণ এটাই এখানকার একমাত্র আলোচনার টপিক, বাকি সব ছোটবেলা থেকে মুখস্থ করে আসতো। আজকে আমরা বুঝবো যে একদম স্পেসিফিক এটার ব্যবহার কোথায়। বা সিম্পল প্রেজেন্ট, উপরে এইসব কথাবার্তা গুলো এক্সাম্পল গুলো আমি দেখাইতে যাচ্ছি না, জাস্ট আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সিম্পল প্রেজেন্ট আমরা কখন ব্যবহার করি, বা আবারও বলতেছি আমরা এখানে ব্যবহার শিখবো। হ্যাঁ, সিম্পল প্রেজেন্টের, এক মিনিট দাঁড়াও ভাইয়া, হ্যাঁ বলো বলো। এক্সারসাইজ 5-এ একটা সমস্যা ছিল, 9 যে ভাইয়া, এই 9 নম্বরে বলো। এক্সারসাইজ 5-এর 9 নাম্বার ভাইয়া। হ্যাঁ, এই যে এই তো 5-এ দা ধারে আছি না, দেয়ার না 9 নাম্বার, দেয়ার আর 7 স্টুডেন্টস ফ্রম জাপান। এই ঝামেলা। পরে করতে পারতেছি না, আইডেন্টিফাই করতে পারতেছি না ভাই, এখানে কি বসাবো? বলো কি কি আছে। দেয়ার আর 7 স্টুডেন্টস ফ্রম জাপান, জাপান থেকে 7 জন আসছে। ড্যাশ আর ফ্রম ইরান, ড্যাশ আর ফ্রম ড্যাশ প্লেসেস। কি বলো, মানে বাংলা বলো আগে, গ্যাপ থাকার পরে এটা কি হইতে পারে? আর আছে, তার মানে কি? আর ফ্রম ইরান, তার মানে ডেফিনেটলি একজন না, আরো কিছু বাকি আছে, তাই না? জি ভাই। হ্যাঁ, জি তাহলে চিন্তা করে বলো কি হইতে পারে।
সাম খেয়াল করো, প্রথমটা আমরা যে চিন্তা করি, জাপান থেকে আসছে 7 জন, হ্যাঁ, তার মানে এর পরেরটা যেটা আর দেয়া আছে অবশ্যই প্লুরাল হবে, রাইট? জি ভাই। তাহলে প্লুরাল হলে আদার্স, ঠিক আছে? আদার্সটা কিরকম হইতে পারে খেয়াল করো, এরপরে আবার বলছে আরো কিছু আছে যারা আসছে আবার আরো কোনো জায়গা থেকে, রাইট? জি ভাই। তার মানে অবশ্যই এখানে দা আদার্স হবে না, কারণ তাইলে ইরানেরই বাকিরা হয়ে যাইতো, আর কেউ বাকি থাকার কথা না, রাইট? হ্যাঁ। জি ভাই। তার মানে অবশ্যই দা হবে না, আদার্স হবে, আদার্স আর ফ্রম ইরান, বুঝছো? আদার্স আর ফ্রম ইরান, ঠিক আছে? এন্ড খেয়াল করো, এরপরে খেয়াল করো, দা আদার্স আর ফ্রম আদার প্লেসেস। অ্যানাদার প্লেসেস। ভাই বুঝতেছো? বলো, 1 মিনিট দাঁড়াও। দা আদার্স মানে কি? এবার সেকেন্ডটা খেয়াল করো, সেকেন্ডটা দা আদার্স, এই জায়গাটা খেয়াল করো। দা আদার্স জি ভাই। আর ফ্রম আদার প্লেসেস, অন্যান্য জায়গার থেকে। যেহেতু অলরেডি প্লেসেসটা প্লুরাল দিয়ে দিছে, দেখছো এখানে আদার প্লেসেস। খেয়াল করো, দেয়ার আর 7 স্টুডেন্টস ফ্রম জাপান, জাপান থেকে, এ ধরো কোনটা কনফারেন্সের ব্যাপারে আমরা বলতেছি, এক জায়গায় কিছু স্টুডেন্ট আসছে, দেয়ার আর 7 স্টুডেন্টস ফ্রম জাপান, জাপান থেকে 7 জন আসছে। আদার্স আর ফ্রম ইরান, আরো কিছু আসছে ইরান থেকে। এন্ড দা আদার, দা আদার্স, তুমি এখানে দা আদার কেন হবে না? কারণ এখানে আবার আর দেয়া আছে, বুঝতেছো? জি ভাই। সো দা আদার্স আর ফ্রম আদার প্লেসেস। ক্লিয়ার? জি ভাই। বলো, কেউ একজন কিছুটা বলতে চাচ্ছিল, বলো। ভাইয়া ভাইয়া হচ্ছে যে এই যে এক্সারসাইজ গুলোর মধ্যে অনেক কনফিউজিং জিনিসপাতি তো থাকে, এখন এগুলোর থাকবে। এক্সাক্ট অ্যান্সার গুলো কি কোথাও পাওয়া যাবে যদি আমাদের সমস্যা হয় নিজেদের ওইটা দেখার জন্য অ্যাজ তুমি চ্যাট আগের জিপিটি? আগের ক্লাসটা আরো 5 বার করবা, আগের দিনের ক্লাসটা আরো 5 বার করবা। ক্লাসে বলে দিছি অ্যান্সার গুলা কোথায় আছে, কেউ কি বলতে পারবা? বইয়ের শেষে আছে। শেষের দিকে ভাইয়া। বইয়ে যাওয়া বইয়ের শেষে 1 থেকে 53 শেষ হওয়ার পরে, 1 থেকে 53 এক্সারসাইজ শেষ হওয়ার পরে দিয়ে দেয়া আছে তোমাকে বইয়ের যাইতে হবে সম্ভবত 237 বা 38 নাম্বার পেজে, 38 ভাইয়া, 238। 37 বা 38 নাম্বার পেজে, ঠিক আছে? জি জি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এবারে দেখো, খাতা কলম নাও, কয়েকটা জিনিস নোট করলে এই টপিক গুলা, টেন্সের টপিক গুলা চিরজীবনের জন্য ক্লিয়ার থাকবে। তোমাকে কনটেক্সট বুঝতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স বলে দুনিয়ায় আসলে কিছু নাই। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, মানে এটা একটু মানে আদার্স এর বাইরে একটা প্রশ্ন। ওই 9 নাম্বার কোশ্চেনেই যখন লেখা হয়েছে যে ড্যাশ আর ফ্রম ইরান, ওইখানে কি দি আদার্স এর জায়গায় আমি কি এমনি জাস্ট নর্মাল মানে কনভারসেশন করার সময় কি সাম ওয়ার্ডটা ইউজ করতে পারবো, যে সাম আর ফ্রম ইরান এন্ড আদার্স আর ফ্রম দা আদার প্লেসেস? এই অ্যান্সারটা আমি স্কিপ করে যাচ্ছি, কারণ আমরা আপাতত আদার শিখতেছি, ঠিক আছে? জেনারেল ইংলিশ ক্লাস করতেছি না, ঠিক আছে? কি বলছি বুঝছো? আবারও বলতেছি, যা ইউজ করব তার উপরে বেস করে মিনিং হবে, হ্যাঁ? এখন আমরা ওকে স্পেসিফিক আদারের ওকে ভাই। ব্যবহার শিখতেছি, হ্যাঁ? যেখানে জি আদার ঠিক দিলে আছে। তার মানেটা কি, এটাই আমরা শিখতে যাচ্ছি। সাম দিলে কি মানে হবে সেটা আসলে এখন শিখতেছি না আদার্স এর ক্লাসে। ব্যাপারটা হচ্ছে এখানে আদার দিলে কি হবে ওই মিনিংটা আমরা শিখতেছি। যেমন একটু আগে তোমাদেরকে বলছিলাম, ওই এ দিলে মিনিংটা কি, দা দিলে মিনিংটা কি, আমরা এটা শিখতেছি। ক্লিয়ার? হ্যাঁ, তোমরা যে আর্টিকেলের ক্লাস ইয়েতে দেখো, দেখবো অনেকগুলাই, দেখবো বইয়ের অ্যান্সারও যদি দেখো, দেখবা কোনোটায় দা বলছে, কোনোটায় বলছে কিছু না দিলেও চলবে। কেন? তার মানে দুইটা দুই রকম মিনিং, ঠিক আছে? যে কোনোটাই হইতে পারে এখানে। আবার একই রকম এখানে তুমি সাম দিলে তার অন্য মিনিং আসতে পারে, আমি আমার পুরো সেন্টেন্সটা খেয়াল করি নাই, বাট আপাতত হচ্ছে দা দিলে এটার মিনিংটা কি এটা আমরা শিখতেছি। ক্লিয়ার? যেমনটা আমি গতকালকে তোমাদেরকে যখন ক্লাসটা দিছিলাম যে আধারের টপিকটা এক্সপ্লেন করে, তখনও বলছি যে আসলে আধারের মিনিংটা কি, এটা আমাদেরকে বোঝার পারপাস। ওকে ওকে, আসো আগাই। সাম দিলে ডেফিনেটলি এটা হবে, সাম আর ফ্রম ইরান, হ্যাঁ হবে হবে। সেক্ষেত্রে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, একটু খেয়াল করো কি চেঞ্জ হবে সেটা বুঝো। হয়ে গেল 9 নাম্বার, না কত ছিল এটা? আচ্ছা, সাম আর ফ্রম ইরান, হ্যাঁ সাম আর ফ্রম ইরান খুব ইজিলি মানে একদম কারেক্টলি হবে সাম আর ফ্রম ইরান, বাট এইখানে তখন আসবে দা আদার্স আর ফ্রম আদার প্লেসেস। ঠিক আছে? কি বলছে বুঝছো? দা আদার্স আর ফ্রম আদার প্লেস, একই থাকবে, সমস্যা নেই। ওকে ভাই ঠিক আছে। এটা একই কেন থাকবে? কারণ হচ্ছে এই পরেরটা দা আদার্স দিয়ে বাকিদের কাভার করে দিচ্ছ, বুঝছো? মানে যতজন বাকি থাকে সবাইকে তো নিয়ে নিছো, তো কোনো সমস্যা নাই।
আচ্ছা আসো ভাই, আবারও বলি, সিম্পল প্রেজেন্ট টেন্স বলে দুনিয়ায় কোনো টেন্স টেন্স কিছু নাই, ঠিক আছে? দুনিয়ায় যা কিছু ঘটে, নর্মালি ঘটে, তার সবই সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? দুনিয়ায় যা কিছু নর্মালি ঘটে তার সবকিছুই সিম্পল প্রেজেন্ট টেন্স। মানে কি, সূর্য প্রতিদিন ওঠে, এটা কি, এটা কিভাবে লিখবো? সূর্য গতকাল চিরন্তন সত্য। উঠেছিল, বলো সূর্য গতকাল উঠেছিল, এই বাক্যটা আদৌ সঠিক? সূর্য তো গতকাল ওঠারই কথা, ভুল তাই না? বাক্য। হ্যাঁ, সূর্য গতকাল ওঠারই কথা। এমন তো না যে সূর্য গতকাল উঠছিল আজকে আর ওঠে নাই, ঘটনাটা ঘটে গেছে এমন তো না, তাই না? এটা প্রতিদিন ঘটে। দ্যাটস ওয়াই দিস টেন্স ইউজুয়ালি নট ইউজ টু ইন্ডিকেট প্রেজেন্ট টাইম। এটা প্রেজেন্ট টাইমকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় না। হাউএভার ইট ইজ ইউজ টু ইন্ডিকেট প্রেজেন্ট টাইম, মানে নাও, বর্তমানে, একদম এক্স্যাক্টলি রাইট নাও, এখানে নাও না, রাইট নাও কিছু কিছু ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। বাট আসলে সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট এ রেগুলার অর হ্যাবিচুয়াল অ্যাকশন। পাইছো? দিস ইজ দ্য লাইন। সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট এ রেগুলার অর হ্যাবিচুয়াল, মানে সূর্য প্রতিদিন ওঠে, এটার জন্য তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবা। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আর কয়েকটা ক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, সেটা কি খেয়াল করো। এটা দেখো, এখানে এই জিনিসটা বুঝতে হবে, এটা কন্টিনিউয়াস টেন্স না। খেয়াল করো, এই যে এখানে যেটা দিছে, however it is used to indicate present time with the following stative verb. Now the question is, what is stative verb? বলো, এখানে ধারণা করে বলো, আবার বলছি, আগে একটু অনুমান করে করো, কোনো সমস্যা নাই। stative verb, what is stative verb? বলো, এই পেজটার বেসিসে অ্যান্সার দিবা, এই পেজটার বেসিসে অ্যান্সার দিবা, বলো। ভাইয়া, ডিরেক্টলি যেটা ধারা কোনো অ্যাকশন কন্ডিশন না, বোঝাচ্ছে, কন্ডিশন বোঝায়। কন্ডিশন বোঝাচ্ছে এরকম। তো এরকম কিছু বোঝায়। কন্ডিশন মানে কি, শর্ত? না না, অবস্থা, না সিচুয়েশন। ভাই, ওটা যে প্রেজেন্ট স্টেট অবস্থাটা আছে ওইটা বোঝাচ্ছে। এক্স্যাক্টলি রাইট, চলমান রাইট। বোঝাবে না মানে আর কি, না না না, past চলমান অবস্থা। না, চলমান না, খেয়াল করো, ওর যে বর্তমান অবস্থাটা, স্টেট, ঠিক আছে, ওর বর্তমান অবস্থাটা বোঝাচ্ছে। ধরো ওর কোনো বিলিফ, কোনো অবস্থান, ওর কোনো পজিশন, যে আমি, ধরো দুইটা মতামত আছে, ও কোন মতামতের পক্ষে অবস্থান নিচ্ছে, স্টেট। হ্যাঁ, তাহলে এখানে একটু খেয়াল করো, দেখো এই যে ভার্ব গুলো, এই ভার্ব গুলোকে সবাই বলে ওভার, মানে ও সরি, লেখা আছে স্টেটিভ ভার্ব। কারণটা কি খেয়াল করো, দেখো, দ্য ভার্বস লিস্টেড অ্যাবাভ আর অলমোস্ট নেভার ইউজড ইন দ্য প্রেজেন্ট অর পাস্ট প্রগ্রেসিভ। মানে এরা কখনোই আই অ্যাম নোয়িং, আই অ্যাম বিলিভিং এরকম করে সাধারণত বোঝানো হয় না, ব্যবহার করেন। অলদো ইট ইজ পসিবল, হ্যাঁ ডেফিনেটলি পসিবল, যেমন আই অ্যাম স্মেলিং, এটা হইতে পারে, বাট ইন জেনারেল যেটা বুঝায় সেটা খেয়াল করে দেখো। আমি যখন বুঝাচ্ছি, ঠিক আছে, স্মেল, তার মানে আমি বর্তমানে কোনো একটা ঘ্রাণ পাচ্ছি, আমি এই মুহূর্তে কোনো একটা ঘ্রাণ অনুভব করতেছি। সি, আমি এই মুহূর্তে, আই ক্যান সি ইউ, আমি তোমাকে দেখতেছি, এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আই সি ইউ, আমি তোমাকে এখন দেখতে পাচ্ছি। এইটা বর্তমান অবস্থা, আমার রাইট নাও এই স্টেটটা বোঝাচ্ছে। হ্যাঁ, আই লাভ ইউ, মানে আমি বর্তমানে ভালোবাসি তোমাকে, এখন ভালোবাসতেছি। আই হেট ইউ, আমি তোমাকে এখনই হেট করি, রাইট নাও, এই যে সময়টা যাচ্ছে এই সময়টাই হেট করি। আই আন্ডারস্ট্যান্ড, এতটুকু চিন্তা করে, হ্যাঁ যা বলছো এটা বুঝতে পারছি, এখনই বুঝতে পারছি। ক্লিয়ার? আই নো জি ভাই, ইউ, ক্লিয়ার। আই নো হিম, মানে আমি বর্তমান যে অবস্থায় আছে আমি তাকে চিনি, এটা জেনারেলাইজ কেস। হ্যাঁ, বাট আই এম নোয়িং হিম, এমনটা হবে না, আমি তাকে চিনি এটা বলতে আমি বোঝাবো আই নো হিম। এগুলো আসলে, এই এক্সাম্পলটা আলটিমেটলি এইটার আন্ডারেই পড়ে যাবে, যে হ্যাবিচুয়াল বা জেনারেলাইজ বুঝাইতে, রেগুলার। ক্লিয়ার? জন ওয়াক্স টু স্কুল এভরিডে, এটা মানে এই না যে যখন, মানে জন ওয়াক্স টু স্কুল এভরিডে, প্রতিদিন করে বলে এটা ওয়াক, এটা আলটিমেটলি আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতেছি। ঠিক আছে, হয়ে যায়। দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, স্টেটিভ ভার্ব। দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, নাও না লিখলেও হবে, দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, মানে এটা বোঝাচ্ছি সে আসলে এখন বুঝতেছে সমস্যাটা কি। ক্লিয়ার? তো তোমার যেটা কাজ, যদি বলো ভাই এখানে আন্ডারস্ট্যান্ড না দিয়ে স্ট্যান্ড দিলে কি হতো না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা যে আন্ডারস্ট্যান্ড দিলে এর মানেটা কি, আন্ডারস্ট্যান্ড দিলে তার মানেটা হচ্ছে আমি এই প্রবলেমটা আমি বুঝতে পারতেছি, এখন বুঝতে পারতেছি। হেনরি অলওয়েজ সুইমস ইন দ্য ইভিনিং, তুমি অলওয়েজ বাদ দিয়ে দাও, হেনরি সুইমস ইন দ্য ইভিনিং, তার মানে কি, এটা হেনরির অভ্যাস। বুঝছো? হেনরি সুইমস ইন দ্য ইভিনিং, তার মানে এটা কি বোঝায়, রেগুলারলি করে, রাইট? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। শুনতে পাচ্ছি। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। উই ওয়ান্ট টু লিভ, নাও দেওয়ার দরকার নেই, উই ওয়ান্ট টু লিভ, তার মানে কি, নাও লাগবেই না এখানে। উই ওয়ান্ট টু লিভ মানে কি বলো, চলে যেতে চাই। কখন চলে যেতে চাই, এখন। উই ওয়ান্ট টু লিভ, তুমি যদি কাউকে বলো উই ওয়ান্ট টু লিভ, সেখানে কি নাও লেখার দরকার আছে, বলো? না ভাই। জি না ভাইয়া। দরকার নাই।
সো উই ওয়ান্ট টু লিভ ইন দ্য মর্নিং, এটা হইলে বোঝা যাচ্ছে আমি সকালের কথা বলতেছি। হ্যাঁ, উই ওয়ান্ট টু লিভ টুমরো মর্নিং, আমরা আগামীকাল সকালে চলে যেতে, যদি টুমরো মর্নিংটা না লিখো তার মানে এখনই যেতে চাই। ক্লিয়ার? ওকে, এবারে যেখান থেকে প্রেজেন্ট টেন্স আসলে শুরু, বর্তমান সময়, এটা আসলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নামে চিনি। এখানে পড়ানোর কিছু নাই, আলটিমেটলি যা সিম্পল আমরা এমইজ আর দিয়ে যেভাবে লিখি ভার্বের সাথে আইএনজি যোগ হবে এতটুকু, এখানে এক ফোটাও ডিফারেন্ট কিছু নাই। বাট একটা জিনিস ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করবা, ফিউচারের কিছু জিনিসও আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ দিয়ে লিখতে পারি। খেয়াল করো এই জিনিসটা, খেয়াল করো এই যে এই লাইনটা খেয়াল করো, স্ক্রিনের দেখা যাচ্ছে লাইনটা, যে দ্য প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইজ ইউজ টু ইন্ডিকেট প্রেজেন্ট টাইম, মানে নাও। খেয়াল করো, নাও উইথ অল বাট দ্য স্টেটিভ ভার্ব লিস্টেড প্রিভিয়াসলি, মানে স্টেটিভ ভার্ব গুলো এখানে ব্যবহার করা যাবে না। এছাড়া যে কোনো কাজ বর্তমান সময়ে ঘটতেছে, রাইট নাও চলতেছে, ইটস রানিং, এরকম হইলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। দিস ইজ নাম্বার ওয়ান। এন্ড দ্য নাম্বার টু ইজ, এবার যেটা আমরা মাত্র আলোচনা করলাম, ইট ইজ অলসো ইউজ টু ইন্ডিকেট ফিউচার টাইম। কিন্তু এই ফিউচার টাইমটা কখন জানো? ভেরি নিয়ার ফিউচার। এই ফিউচার টাইমটা কখন? ভেরি নিয়ার ফিউচার। ভেরি নিয়ার ভেরি নিয়ার ফিউচার। ফিউচার। চলো ভেরি নিয়ার ফিউচার কি কি? জর্জ ইজ লিভিং ফর ফ্রান্স টুমরো, জর্জ ফ্রান্সের জন্য চলে যাচ্ছে আগামীকাল। হ্যাঁ, আসলে এটা মানে কি, জর্জ আগামীকাল ফ্রান্স যাচ্ছে, রাইট? হ্যাঁ, তুমি যদি এটাকে উইল দিয়েও লিখো, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। জর্জ উইল লিভ ফর ফ্রান্স টুমরো, পারফেক্টলি কারেক্ট। বাট এটা চাইলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও লিখতে পারি। এখন কেন লিখতে পারি বলো, কারণটা কি? এখন বলতেছি কারণটা হচ্ছে আমেরিকান কালচারে, ব্রিটিশদের কালচারে বা ইংলিশ যাদের ওদের কালচারে এইটা কারেক্ট, ওরা এটাকে একসেপ্টেড ধরে নিচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, যে খুব নিয়ার ফিউচার হইলে আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছে খেয়াল করো, আসলে এটা দিয়ে কনটেক্সটটা চিন্তা করো। মনে করো জর্জ ব্যাগ ট্যাগ গুছাইতেছে, ঠিক আছে, এই সময় তোমার রিলেটিভ কেউ এসে জিজ্ঞেস করছে কি ব্যাপার, কি হচ্ছে? জর্জ ইজ লিভিং ফর ফ্রান্স টুমরো। তুমি আসলে বর্তমানটাকেই বোঝাচ্ছ, এই জন্য ইট হ্যাজ টু বি ভেরি নিয়ার ফিউচার। কি বলছি বুঝছো? যেই ঘটনাটা এখন থেকে শুরু হয়ে ফিউচারের মধ্যে ঘটে যাবে, এর মাঝখানে আর অন্য কোনো ইন্টারাপশন হবে না, এই ধরনের ফিউচার গুলা। কি বলছি বুঝছো? দ্যাট ইজ অবভিয়াস, খুব দ্রুত ঘটবেই, আমি জানি এটা ঘটতে যাচ্ছে এবং অলরেডি সেই ঘটনাটা শুরু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। ক্লিয়ার? হ্যাঁ, জি ভাইয়া। তার মানে তুমি যখন বলতেছো জর্জ ইজ লিভিং ফর ফ্রান্স টুমরো, দ্যাট মিনস জর্জ আসলে ব্যাগটা গুছাচ্ছে, রেডি হচ্ছে। ক্লিয়ার? এবার আসো, হেনরি ইজ ওয়াকিং টু স্কুল টুমরো, মানে হেনরি প্রিপেয়ার, সকাল হইলে স্কুলে চলে যাবে, হাঁটা শুরু করবে। সিচুয়েশনটা বুঝতেছো? মানে তুমি কখন কোনটা বলবা। জি ভাইয়া। দেখো ভাইয়া দ্য এটা কি প্রেসিডেন্ট, এখন শুরু হয়েছে কিন্তু অতীত ভবিষ্যতে গিয়ে শেষ হবে এরকম বোঝায়? না 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 ভাইয়া, তুমি কি বলছো আমি পুরোটা শুনি নাই, আবার বলো। মানে লাইক ঘটনাটা এখন শুরু হয়ে গিয়েছে কিন্তু ভবিষ্যতে গিয়ে শেষ হবে। ঘটনাটা এখন শুরু হয়েছে, এখন থেকেই ঘটতেছে, যখন গিয়ে শেষ হবে সেটা একটু পরেই, এই টুমরো একটু পরেই। ঠিক আছে? অদূর ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ না, মানে একদম নিকটতম ভবিষ্যৎ। ঠিক আছে? কি বলছি বুঝছো? কিন্তু ভাইয়া জি ভাইয়া। নেক্সট মান্থ তো অনেক দূরে। না না, নেক্সট মান্থ অনেক দূরে না, নেক্সট মান্থ অনেক দূরে না, আসতেছে, দাঁড়াও এক্সাম্পল গুলো যাইতেছে। দ্য ভাই এটা প্রেসিডেন্ট ইজ, কি এরকম বোঝায় যে মানে ভাই আমরা আন্দাজে চিন্তা করার দরকার নাই, এটা কম বোঝায় কিনা মানে একটা পর একটা ঢিল মারতে থাকবে এমন না, বোঝাচ্ছে একদম সহজ জিনিস। আমি অলরেডি ঘটনাটা নিয়ে আলোচনা করতেছি, সেই ঘটনাটা নিয়ে কাজকর্ম করতেছি, এই ঘটনার মাঝখানে আর কোথাও ইন্টারাপশন হবে না, এই যে ঘটনাটা শুরু হয়েছে গিয়েই ঘটে যাবে। দ্য প্রেসিডেন্ট ইজ ট্রাইং টু কন্ট্যাক্ট হিজ অ্যাডভাইজার্স নাও, নাও না থাকা মানে দ্য প্রেসিডেন্ট ইজ ট্রাইং টু কন্ট্যাক্ট হিজ অ্যাডভাইজার্স, মানে এখন ট্রাই করতেছে। দ্য সেক্রেটারি ইজ টাইপিং দ্য লেটার নাও, প্রেজেন্ট টাইম করতে। এবার আসো, যেটা একজন বলতেছিল যে নেক্সট মান্থ, উই আর ফ্লাইং টু ভেনিজুয়েলা নেক্সট মান্থ, উই আর ফ্লাইং টু ভেনিজুয়েলা নেক্সট মান্থ। এইখানে আসলে ব্যাপারটা এমন, তুমি যেটা বলছো টুমরো যেমন নেক্সট মান্থ তেমন, এখানে আমি বুঝাচ্ছি এর মাঝখানে আর ইন্টারাপশন হবে না, আমরা ভেনিজুয়েলা যাবই। কথাটা কি বুঝছো? ভাই যদি মিনিং করি, ভাই যদি মিনিং করি তাহলে আমরা নেক্সট মাসে হচ্ছে ভেনেজুয়েলাতে যাচ্ছি, চলে যাচ্ছি। হ্যাঁ, তাই ওই উই আর অর্থে, ফ্লাইং। হ্যাঁ বলো। ওই অর্থেও আর ফ্লাইং কে ইউজ করাই যাবে। বুঝিনি, আবার বলো।
মানে ভাই নেক্সট মান্থে আমরা চলে যাচ্ছি, এরকম অর্থেও তো মানে আর ফ্লাইং তো ইউজ করতেছি। কিছু, তুমি কি বলছো আমার মাথায় কিছুই ঢুকে না। সহজ কথা বলি ভাইয়া, উই উইল ফ্লাই টু ভেনেজুয়েলা নেক্সট মান্থ। এই ব্যাপারটার মানে হচ্ছে একটা ডিসিশন হয়েছে আমরা আগামী মাসে ভেনেজুয়েলা যাব, বাট এটা সম্পর্কিত কোনো কাজকর্ম এখন আমি শুরুই করিনি। আমরা ব্যাগ ট্যাগ গোছানো থেকে শুরু করে প্রিপারেশন কিছুই করি নাই। বাট উই আর ফ্লাইং টু ভেনেজুয়েলা নেক্সট মান্থ, দ্যাট মিনস আমরা অলরেডি প্রিপেয়ার্ড, আমরা সব কাজকর্ম করতেছি। দিস উইল হ্যাপেন ইমিডিয়েটলি, দিস উইল হ্যাপেন ইমিডিয়েটলি। এটা সংক্রান্ত সকল কাজকর্ম অলরেডি আমি করতেছি, আমি ভেনেজুয়েলা যাওয়ার জন্য অলরেডি প্রিপারেশন শুরু করে ফেলছি। দিস ইজ দ্য কনটেক্সট। ক্লিয়ার ভাইয়া? তো ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম, আমাদের ইউরোপিয়ান আমেরিকান কালচারটা বা কনটেক্সটটা বুঝতে হয়তো কিছু কিছু জায়গায় একটু সময় লাগবে। সো এইখানে যেটা বোঝানো হচ্ছে, তুমি কখন প্রেজেন্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবা, এটা ইস্যু না। ইস্যুটা তুমি এই এই জায়গায় একে ব্যবহার করতে পারো। যখন তুমি এমন কোন একটা কাজ অলরেডি যেটা ঘটবে, একদম ইমিডিয়েটলি ঘটবে, তুমি সেটার জন্য অলরেডি প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন চলতেছে, তখন তুমি চাইলে এটা ফিউচারের কাজ হলেও তুমি সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলতে পারো। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। সেটা উইল ফ্লাই জি দিয়ে ভাই। লিখলেও কোনো সমস্যা নাই, খালি কনটেক্সটটা আলাদা। উইল ফ্লাই দিয়ে লিখলে এটা জেনারেলাইজ, আগামী মাসে যাবা, ঠিক আছে, তোমার মোটামুটি তুমি একটা প্রিপারেশন প্ল্যান করছো যে আগামী মাসে যাবা, লাইক যে আমি প্ল্যান করছি আগামী মাসে যাব। আর উই আর ফ্লাইং, দ্যাট মিনস অলরেডি ফিক্স হয়ে গেছে আমি যাবই, ইট উইল হ্যাপেন অবভিয়াসলি। বুঝতে পারছো বা ডিফারেন্সটা বুঝছো? জি ভাইয়া। ওকে, নেক্সট আসো, সিম্পল পাস্ট টেন্স। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা একটু বোঝো। দ্য সিম্পল পাস্ট ইজ ইউজড ফর এ কমপ্লিটেড অ্যাকশন। বুঝছো ভাই, এটা কমপ্লিটেড, বইও এই শব্দটাকে আলাদা করছে, যেটা পাস্টে শেষ হয়ে গেছে, ফর এ কমপ্লিটেড অ্যাকশন, হ্যাঁ, দ্যাট হ্যাপেন্ড এট ওয়ান স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। পূর্বে খালি ঘটলেই হবে না, একটা স্পেসিফিক টাইমে, পাঁচটা একটা স্পেসিফিক টাইমে ঘটছে। বুঝছো? জি ভাইয়া। বলেও দিচ্ছে, জি দ্য ভাইয়া, বুঝতে আইটালিসাইজড পারছি। ওয়ার্ড in the previous sentence are important because they show the simple past tense is not same as past progressive। একটু পরে আসবে, অতীতের কোন একটা স্পেসিফিক সময়ে ঘটনাটা ঘটছে এবং শেষ হয়েছে, খেয়াল করো, খালি ঘটলে হবে না, ঘটছে এবং শেষ হয়ে গেছে অলরেডি, এরকম হইলে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। ঠিক আছে? আরো আসতেছে, সিম্পল পাস্ট টেন্সের আরো কিছু ব্যাপার আসবে। এটা ক্লিয়ার হয়েছে? তাহলে এবারে আসো, জি ভাই। মার্ক করছে ভাইয়া। কোনগুলো, ওয়েন, ভাই clear হয়েছে। পাস্টে ঘটছে, কবে ঘটছে, পাস্টের একটা স্পেসিফিক টাইম, লাস্ট ইয়ার, হ্যাঁ, ইয়েস্টারডে, লাস্ট নাইট, আফটার ডিনার, এগুলো কি মিন করতেছে? স্পেসিফিক টাইমটাকে, স্পেসিফিক টাইমটাকে, হ্যাঁ। দিস আফটারনুন, যদিও মনে হচ্ছে আজকের ঘটনা, বাট অলরেডি আফটারনুন পার হয়ে গেছে, এই ঘটনাটা আমরা যখন বলতেছি আমরা এটা অলরেডি রাতে বলতেছি, হ্যাঁ, বুঝতে পারছো? এটা জি ভাই। অলরেডি পিছনের একটা স্পেসিফিক টাইমে ঘটছে। এটা অলওয়েজ সবকিছু, এগুলো সবই ডিপেন্ড করবে আমরা কনটেক্সটটাকে কিভাবে মেলাচ্ছি তার উপরে। জর্জ কুক ডিনার ফর হিজ ফ্যামিলি স্যাটারডে নাইট, তার মানে স্যাটারডে নাইটটা কবে? এই এবার একটা ভালো অ্যান্সার বলো, জর্জ কুকস ডিনার ফর হিজ ফ্যামিলি স্যাটারডে নাইট, এর মানে কি? স্যাটারডে নাইট পার হয়ে মানে গেছে। ওদের একটা অনুষ্ঠান, রিসেন্ট শনিবার জন, রাতে। শনিবার কথা রান্না শুনো করে। আগে, কথা শুনো, রাইট, প্রতি শনিবার রান্না করে। জর্জ কুকস ডিনার ফর হিজ ফ্যামিলি স্যাটারডে নাইট, মানে এভরি স্যাটারডে নাইটে করে। এটা জেনারেল কেস, এই জন্য এটা কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু জর্জ কুক ডিনার ফর হিজ ফ্যামিলি স্যাটারডে নাইট, এটা কোন স্যাটারডে ব্যাপারে বলতেছে তাহলে বলো? গত। একটা রাইট, অকেশন। এক্স্যাক্টলি, জাস্ট রিসেন্ট জাস্ট লাস্ট স্যাটারডে, গত স্যাটারডে। বুঝছো? জাস্ট লাস্ট স্যাটারডে ব্যাপারে বোঝাচ্ছি, সব স্যাটারডে না এটা। এই জন্যই কন্টেক্সট গুলো আস্তে আস্তে ক্লিয়ার হইতে হবে। এই জন্য ভাই কি করতে হবে, রিডিং প্রচুর পড়তে হবে, যে জিনিসগুলো দিচ্ছি গতকাল এগুলা পড়তে হবে প্রচুর, হ্যাঁ, রিডিং করতে হবে প্রচুর, নাহলে কন্টেক্সট বোঝা যাবে না। ঠিক আছে? আসলে এবার আসে পাস্ট প্রগ্রেসিভ। ঠিক আছে? এই সিম্পল পাস্ট একটু পরে একটু আসবে, মানে পাস্ট পারফেক্ট যখন করবো এটা আসবে, বাট আপাতত এটা খেয়াল রাখো, অতীতের কোন একটা স্পেসিফিক সময়ে যদি ঘটনাটা ঘটে তখনই এটা হইতে হবে যে ঘটনাটা ঘটে গেছে। জন ওয়েন্ট টু স্পেন লাস্ট ইয়ার, জন ওয়েন্ট টু স্পেন লাস্ট ইয়ার, তার মানে কি বলো?
লাস্ট ইয়ারে জন যে স্পেনে গেছিল হয়তো গিয়ে চলেও আসছে, বাট ওই ঘটনা ক্লোজ, ওই চ্যাপ্টার ক্লোজ, ক্লিয়ার? হ্যাঁ, জনের স্পেন যাওয়া সংক্রান্ত চ্যাপ্টার লাস্ট ইয়ারে ক্লোজ হয়ে গেছে, ঘটনা শেষ। ওকে, দেখো এই যে বব বট এ নিউ বাইসাইকেল ইয়েস্টারডে, মানে এই বাইসাইকেল কেনা সংক্রান্ত সকল ঘটনা গতকালকে শেষ হয়ে গেছে, ক্লিয়ার? এবারে আসো পাস্ট প্রোগ্রেসিভ, এটা নিয়ে দুইটা কেস, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মানে কোনোভাবে মিস করা যাবে না, খাতা না, একটা একটা বলবো, একটা একটা লিখতে থাকবা, ঠিক আছে? আমি পরে আমার খাতা থেকে দেখাচ্ছি, মানে তোমাদের নিজেদের লিখতে হবে। তোমরা কি অলরেডি একটা নোট খাতা বানায় নিজের ভাষায় ব্যাখ্যা ট্যাখ্যা লেখা শুরু করছো? আমি এই এক্সাম্পলটা আমার খাতা থেকে দেখায় তোমাদেরকে একটা আইডিয়া দিব যে আসলে কিভাবে ডিটেলস লিখবো। আবারও বলি ভাই, এই ক্লাসগুলা ক্লিপটোফেলের ক্লাস আমরা আরো একবার করবো একদম এরকম ধরে ধরে, বাট তোমাকে তার আগে নিজের খাতার ব্যাখ্যা মাস্ট রেডি করতে হবে। তুমি যদি তোমারটা রেডি না করো, ঠিক আছে, আবারও বলতেছি, তুমি যদি তোমারটা রেডি না করো দেন ইউ উইল বি ইন ট্রাবল, ক্লিয়ার ভাইয়া? জি ভাই। তোমাকে অবশ্যই তোমার ব্যাখ্যাটা আগে লিখে ফেলতে হবে নিজের ভাষায়, সেটা সঠিক ভুল যা হোক, তোমার ব্যাখ্যা তোমার ভাষায় তোমাকে লিখতে হবে। তোমারটা সঠিক হইলেও হোক ভুল হইলেও হোক কোনো সমস্যা নাই, ক্লিয়ার? জি ভাই। কিন্তু তোমার ব্যাখ্যা আলটিমেটলি আসবে কোথা থেকে? ক্লিপটোফেলের বেসিসে আসবে, তাই না? তুমি ক্লিপটোফেলে যা পড়তেছো তার বেসিসে, ক্লিপটোফেলে লেখা আছে ইংলিশ, তুমি ওইটাকে হয়তো তোমার ভাষায় বাংলায় লিখতেছো, এই তো, ক্লিয়ার? জি ভাই। কথা কি বুঝছো? জি ভাই। তো তুমি যখন জি কাউকে ভাই, বুঝছি। পড়াবা, তুমি তোমার জি খাতাটা ভাই, বের করে, জি মনে করো ভাই, বুঝতে পারছি। ক্লিপটোফেল নাই, মনে করো ক্লিপটোফেল তোমার হাতে নাই, তুমি তোমার খাতাটা বের করে ইজিলি যেন কাউকে পড়াইতে পারো, ক্লিয়ার? জি ভাইয়া। জি ওকে, খেয়াল করো। এই নিয়ম আমরা সবাই জানি, ওয়াজ ওয়ার এর পরে ভার্বের আইএনজি হয়, তাই না? বাট এবারে আসো এখানে লাইনগুলা খেয়াল করো। An action which was occurring in the past, an action which was occurring in the past and was interrupted by another action. ভাইয়া ব্যাপারটা বুঝো, একটা ঘটনা চলতেছিল, হ্যাঁ, এবং সেটাকে থামাইছে কে? বলো, আরেকটা কাজ এসে থামাইছে। অন্য আরেকটা ঘটনা তাকে থামাইছে। এরকম সিচুয়েশনে যে ঘটনাটা চলতেছিল এটা পাস্ট কন্টিনিউয়াস দিয়ে লিখতে হবে। এই ফরম্যাট টরম্যাট পরে দেখি, আগে আমরা উদাহরণ দেখি, হ্যাঁ, ঠিক আছে? এই ঘটনাটার উদাহরণ দেখি, দেখো। মার্ক কেম হোম, দেখো আগে, আচ্ছা নিচেরটা খেয়াল করো, উপরেটা ওর দেখো না। মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন, মার্থা টেলিভিশন দেখতেছিল। ওয়েন মার্ক কেম হোম, যখন মার্ক বাড়িতে আসছে। তাহলে টেলিভিশন দেখাটা হয়তো থেমে গেছে বা বাধাগ্রস্ত হয়েছে কিভাবে? মার্ক আসা। মার্ক আসায়। তার মানে আবারও বলি ভাইয়া, তুমি যদি এই লাইনটা নর্মালি দেখতে যাও তাহলে তোমার কাছে কোনো কনটেক্সটটা তুমি বুঝবা না। আগে জিনিসটা বুঝো, মার্ক ওয়াজ ওয়াচিং টেলিভিশন ওয়েন মার্ক কেম হোম, এটার মানেটা কি? এটা তুমি চোখ বন্ধ করে একটা জিনিস চিন্তা করো তো, কে কি দেখতে পাও? মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন ওয়েন মার্ক কেম হোম, চোখ বন্ধ করে বলো তো তুমি তোমার কল্পনায় কি দেখতে পাচ্ছ? মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন ওয়েন মার্ক কেম হোম, আরে বলো না কি দেখতে পাচ্ছ চোখে, সেটা বলো। ভাই মারাতা টেলিভিশন দেখতেছিল, হঠাৎ করে সেই দরজা সময় খুলে এসে আবার মার্ক দরজাতে ঢুকলো, তখন ইন্টারাপ্ট হলো হচ্ছে মার্থা রাইট ওয়াজ। রাইট, ধরো মার্ক যখন দরজা দিয়ে ঢুকছে দেখতেছে মার্থা সোফায় বসে টেলিভিশন দেখতেছে, রাইট? এরকম একটা সিচুয়েশন না? জি ভাই। এরকম একটা জিনিস খেয়াল করো, তাহলে মার্থাকে অ্যাটলিস্ট ধরো একটু মানে খেয়াল করো, ও টিভির দিকে তাকায় টিভি দেখতেছিল, এই সময় মার্কেট দিকে যে তাকাবে তাহলে টিভি দেখাটা থেমে গেছে না? রিমোট দিয়ে টিভি বন্ধ করার দরকার নাই, ইন্টারাপশন হয়েছে কিনা? এটাই, এইটাকে আরেকটু ভিন্নভাবে লেখা যেতে পারে, when Mark came home Martha was watching television, যেটা বলতেছিলাম প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে কোথায় ব্যবহৃত হয়েছে বলো? সিম্পল, এখানে এই যে মার্ক কেম হোম, বেসিক্যালি সিম্পল, সিম্পল পাস্ট টেন্স বেসিক্যালি পাস্টের বাকি সকল টেন্সকে খালি সাপোর্ট দিয়ে যাবে, বুঝছো? সিম্পল পাস্ট টেন্সের একমাত্র কাজ হচ্ছে ওই কাজটার অবস্থান বোঝানো, কনসিডারিং অন্য যে কাজটা হইতেছিল তাই। এবার খেয়াল করো, মার্ক কেম হোম, এইটা সিম্পল পাস্ট হিসেবে এর কোনো ভ্যালুই নাই, হ্যাঁ? ভ্যালুটা তখনই আসছে যখন মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন। এবার বলো, এই লাইনটা যখন দেয়া থাকবে মার্ক কেম হোম আর মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন দুইটাই পাস্টের, কোনটা আগে ঘটতেছিল বা আগে ঘটছে বলো?
মার্থা ওয়াচ টেলিভিশন। টেলিভিশন তো দেখতেছিল আগে বোধহয়। টেলিভিশন দেখতে টেলিভিশন হয়। দেখতেছিল রাইট, আগে এক্স্যাক্টলি। সো এই যখন টেলিভিশন সিম্পল পাস্ট টেন্স সারা জীবন খালি অন্য পাস্টের অন্য টেন্স গুলোকে সাপোর্ট দিয়ে যাবে, কম্পারিজন বোঝানোর জন্য, যে কোন কাজটা আগে পরে ঘটছে এটা বোঝানোর জন্য। এছাড়া সিম্পল পাস্ট টেন্সের একটাই ব্যবহার আমরা পড়ে আসছি, কি বলো, উপরে যেটা দেখে আসছি, কি, যে অতীতে কোনো ঘটনা শেষ হয়ে গেছে, কমপ্লিট অ্যাকশন। কমপ্লিট অ্যাকশন, রাইট, শুরু হয়েছিল এবং শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, রাইট। স্পেসিফিক টাইমে, এই যে একটু বললে হবে না, স্পেসিফিক টাইম শব্দটা বলো, স্পেসিফিক টাইম হইতে হবে। এবারে খেয়াল করো, মার্ক কেম হোম, এটা কি কোনো স্পেসিফিক টাইম বোঝাচ্ছে? না এবার না। আসো, এই জন্যই মার্ক কেম হোমটা এখানে সাপোর্টিং কোনটা, মারাথার টেলিভিশন দেখাটাকে, হ্যাঁ। তো বুঝাইছে এই মার্ক কেম হোমটা কোন সময় ঘটছে, মারাথা যখন টেলিভিশন দেখতেছিল, ঠিক আছে। ওকে, পরেরটাই আসো, আবার বলি, টু অ্যাকশনস অকারিং এট দ্য সেম টাইম ইন দ্য পাস্ট। খেয়াল করো, টু অ্যাকশনস অকারিং এট দ্য সেম টাইম ইন দ্য পাস্ট, ইন দিস কেস দ্য ফলোইং রুলস। আচ্ছা, আবার উদাহরণ দেখো, খেয়াল করো, মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন while জন ওয়াজ রিডিং এ বুক। পাশাপাশি দুই রুমে দুইটা কাজ করতেছে, মার্থা টেলিভিশন দেখতেছে, জন বই পড়তেছে, ক্লিয়ার? হ্যাঁ, এই জন্য দুইটাই কি হচ্ছে, দুইটাই পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। কেউ কাউকে ইন্টারাপ্ট করতেছে না ভাই, না, কেউ কেউ দুজনে ইন্টারাপ্ট করছে, করতেছে। প্যারালালে দুইটা কাজ চলতেছে, চোখ বন্ধ করে চিন্তা করে দেখো, দুই রুমে দুইজন দেখতেছে, হ্যাঁ। while জন ওয়াজ রিডিং এ বুক, মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন, ক্লিয়ার? ভেরি সিম্পল, এটা নিয়ে আসলে খুব বেশি আর কিছু নাই, প্যারালালে দুইটা কাজ করতেছে। এবার একটা জিনিস দেখো, while Martha was watching আচ্ছা television, ভাইয়া, John read, এক মিনিট দাঁড়াও ভাইয়া, when Martha was watching television, John read a book. This is, খেয়াল করো, এই জিনিসগুলো আমাদেরকে খুব খুব ভালো মতো বুঝতে হবে, বিকজ এইগুলাই হচ্ছে, এই যে আমরা যেহেতু নেটিভ স্পিকার না, ইংলিশ স্পিকার না, আমরা যেন এই জিনিসগুলোর মিনিংটা বুঝতে পারি। দিজ আর এক্সেপশনস বাট হ্যাভিং দ্য সেম মিনিং। খেয়াল করো, দিজ আর এক্সেপশনস বাট হ্যাভিং দ্য সেম মিনিং। The following construction is also possible, but it is not a common in the, এটা একদম কমনলি ইউজ করা হয় না, বাট মিনিংটা সেম। খেয়াল করো, while Martha was watching television, John read a book. এটার মানেটা আসলে, যেহেতু while আছে ভাই, এখানে তোমাকে ইন্ডিকেটরটা হচ্ছে while, ইন্ডিকেটরটা হচ্ছে while, তোমাকে এটা মাথায় রাখতে হবে। এই লাইনটা যখনই তুমি পাবা, you must translate or convert this sentence to this sentence. এখানে তোমার ইন্ডিকেটরটা হচ্ছে while, ক্লিয়ার? হ্যাঁ, খেয়াল করো, মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন when জন read a book. when এখানে যদি when থাকতো, when জন read a book, তাইলে তার মানেটা হইতো, খেয়াল, এই যে কনটেক্সট মিলবে না, ঠিক আছে। একটা বই পড়ার সময় তো আর কাউকে টেলিভিশন দেখতে ইন্টারাকশন করা যায় না, যায় কি বলো? একটা বই পড়ার মাধ্যমে তো কাউকে টেলিভিশন ইন্টারাকশন করা যায় না, যেমনটা আমরা আগেরটায় করতে পারছি, যে when, এই যে খেয়াল করো, when মার্ক কেম হোম। সো এখানে বেসিক্যালি তুমি when দিয়ে এটা করতে পারো, যে মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন when জন read a book, কিন্তু এটা কনটেক্সটটা মিলে না। বাট while যদি থাকে, তোমাকে বুঝেই নিতে হবে এই জন পুরো বইটা পড়ছিল কতক্ষণ ধরে বা কোন সময়, বলো? যখন যখন মার্থা টিভি টিভি দেখতেছিল। দেখতেছিল। তার মানে এইখানে এই রেড এ বুক মানে, এই রেড, এটা তো পাস্ট টেন্স, দিস ইজ নট রিড, হ্যাঁ, রেড পাস্ট টেন্স, রিডার রেড এর পাস্ট, মানে রিডের পাস্ট টেন্স একই, ঠিক আছে, এটা প্রনাউন্সিয়েশনটা জাস্ট আলাদা। তো জন রেড এ বুক, বেসিক্যালি জন এই পুরোটা টাইম জুড়ে বই পড়তেছিল। ইউ কনভার্ট দিস সেন্টেন্স টু while জন ওয়াজ রিডিং এ বুক, মার্থা ওয়াজ, সরি, while Martha was watching television, John was reading a book. তোমাকে এটা ক্লিয়ারলি বুঝে নিতে হবে, যেটা সেম মিনিং। এই প্র্যাকটিস গুলো আমাদেরকে একটু করতে হবে, আদারওয়াইজ আমাদের পরীক্ষা হলে মনে হবে এটা তো ভুল আছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, কেউ একটা প্রশ্ন করতেছিল, করো, বলো। ভাইয়া উপরের সেন্টেন্সটাতে when Mark came home, এটা তো হুম, আমরা তো বলি যে এটা ফার্স্ট টেন্স হবে, কিন্তু আবার ফার্স্ট টেন্সের রুলস এর সাথে যে কন্ডিশন গুলো, ওই কন্ডিশন গুলো তো ফিল আপ করছে না। কি কন্ডিশন? কেম হোম স্পেসিফিক টাইমে কমপ্লিটেড একটা আরে ওয়ার্ড, না তো, এখানে এতক্ষণ ধরে কি স্পেসিফিক টাইমটা বললাম, তো না নেই। স্পেসিফিক টাইম তো না, এটা তো তাই তো বললাম, সিম্পল পাস্ট টেন্সের একমাত্র কাজ হচ্ছে শুধুমাত্র একা ব্যবহৃত হবে। সিম্পল পাস্ট টেন্স বাক্যে কোন একটা সেন্টেন্সে সিঙ্গেল সেন্টেন্স তখনই হবে যখন অতীতের, পাস্টের কোন একটা স্পেসিফিক টাইমে কোনো ঘটনা ঘটছে এবং শেষ হয়ে গেছে। এছাড়া সিম্পল পাস্ট টেন্স সারা দুনিয়ায়, সারা জীবন পাস্ট টেন্সের অন্যান্য ঘটনাগুলোকে সাপোর্ট দিয়ে যাবে, শুধু কম্পারিজন বুঝাবে কোন ঘটনাটা আগে পরে ঘটছে এটা।
তো এখানে তো ওয়েন মার্ক কেম হোম, তো বিশালক্ষণ ধরে এক্সপ্লেন করলাম যে শুধু মার্ক কেম হোম এটার কোনো ইউজ নাই। মার্ক কেম হোম এটা কখনোই সিম্পল পাস্ট টেন্স হিসেবে আলাদা করে তার কোনো মিনিং নেই, ইটস মিনিংলেস সেন্টেন্স মার্ক কেম হোম। হ্যাঁ, সুতরাং ওকে যখনই এটা এই বাক্যের সাথে ব্যবহৃত হচ্ছে বলেই এটা একটা সাপোর্টিং সেন্টেন্স, যে মার্ক আসছিল যখন মার্থা টিভি দেখতেছিল এবং এসে মার্থা টিভি দেখাটাকে সামহাও ইন্টারাপ্ট করছে। তুমি তো আগের রুল আবার এই রুলের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতেছো, কথা বুঝছো? না তাহলে বুঝলে ওই যে বলো। শুধুমাত্র লাইনার সেন্টেন্স গুলো, সিম্পল যে সেন্টেন্স ওয়ান গুলো হবে লাইনার তখনই আমরা সেন্টেন্স ওইটা, যেখানে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা সিম্পল আচ্ছা পাস্ট আচ্ছা টেন্সের একমাত্র উদাহরণ। দিস লাইন ইজ নট আচ্ছা অ্যান এক্সাম্পল অফ সিম্পল পাস্ট টেন্স। এইটার সাথে সিম্পল পাস্ট টেন্সের কোনো রিলেশনই নাই। এই পাঁচটার সাথে এই লাইনগুলোর সাথে সিম্পল পাস্ট টেন্সের কোনো রিলেশন নাই। দিস ইজ নট এ কেস অফ সিম্পল পাস্ট টেন্স। এখানে মার্ক হচ্ছে শুধুমাত্র ওই ঘটনাটাকে ইন্টারাপশন করছে। হ্যাঁ, তুমি এরকমও চিন্তা করতে পারো, মার্ক ওয়াজ এন্টারিং হোম, হুম, মার্ক ওয়াজ এন্টারিং হোম ওয়েন মারাথা ওয়াজ ওয়াচিং টেলিভিশন। বাট আলটিমেটলি মার্ক ওই দরজা দিয়ে ঢুকে মারাথাকে ইন্টারাপশন দিচ্ছে। দ্যাটস ওয়াই উই আর টেলিং মার্ক কেম হোম ওয়েন মারাথা ওয়াজ ওয়াচিং টেলিভিশন। ক্লিয়ার? এই জন্য তো বলতেছিলাম যে চোখ বন্ধ করে জিনিসটা কল্পনা করো রাইট। যে কি হচ্ছে। ওকে, নেক্সট, দ্য লাস্ট ওয়ান, an action which was occurring at a specific time in the past. Very simple, ছোটবেলা থেকে আমরা যা পড়ে আসছি। an action which was specific, মানে স্পেসিফিক একটা টাইমে যে ঘটনাটা ঘটতেছিল। an action which was occurring at some specific time in the past. Martha was watching television at 7 o'clock last night. পাস্টের ওই সময়টা এই ঘটনাটা ঘটতেছিল, একদম স্পেসিফিক একটা টাইমে, পাস্টের ওই স্পেসিফিক টাইমে এই ঘটনাটা ঘটতেছিল। হোয়াট ওয়ার ইউ ডুইং এট 1 o'clock দিস আফটারনুন। ঠিক আছে, গতকাল বিকালের বা এই বিকালের, আজকে বিকালের এক্স্যাক্টলি একটার সময় তুমি কি করতেছিলা। ক্লিয়ার? জি ভাইয়া। ব্যাপারটা কি বুঝছো? স্পেসিফিক ওই টাইমে তুমি কি করতেছিলা বা স্পেসিফিক ওই টাইমে আমি একটা কাজ করতেছিলাম, এইসব ক্ষেত্রে ওয়াজ ইটিং হবে। ঠিক আছে, ভেরি সিম্পল, মানে কমন কেস, যেটা আমরা অলরেডি জানি। তো এবারে আসো এই কথাবার্তাগুলো যে আমরা লিখতে চাই, আমরা কিভাবে লিখবো। এবারে একটু দ্রুত এই জায়গাটা দেখো, ভার্ব ফ্রেজ যদি চিন্তা করি, যেটা সাধারণত রেগুলার বা হ্যাবিচুয়াল কাজের ক্ষেত্রে ব্যবহার করি, বাংলা কথাবার্তা। ঠিক আছে, এবার বাকিটা আমি নিজের ভাষায় লিখছি। আমি যা বুঝছি পড়ে, মানে আমি যা বুঝছি বলতে তোমরাও যা বুঝবা নিজের ভাষায় তুমি লিখে রাখবা। এখানে কেউ তোমাকে বাধা দেওয়ার কিছু নাই, তুমি এটা পড়ে তুমি যা যা বুঝছো সেটা লিখবা। আবারও বলতেছি ভাই, এটা সঠিক ভুল হয়েছে কিনা এগুলো নিয়ে চিন্তা করতে যাও না। তুমি এই বইটা পড়ে, তুমি এই কথাগুলা পড়ে, উদাহরণগুলা পড়ে, নট অনলি বই, মানে নট অনলি কথা, উদাহরণগুলা পড়ে তুমি যা যা অনুধাবন করতে পারছো এটাই এই বাংলা ভাষা এখানে লিখবা। বাংলা ভাষা মিন্স যার জন্য যা বোধগম্য ভাষা, বাংলা, আরবি, ইংলিশ, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, দেখো স্টেটিভ ভার্ব গুলা কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে দেখা যায় না। ব্যবহার করতে দেখা যায় না মানে কি? ব্যবহার করতে দেখা যায় না মানে কিন্তু এই না যে ব্যবহার হয় না, তা কিন্তু না। হতে পারে, বা সাধারণত এরকম ব্যবহার করাটা প্রচলিত না। ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, জি ভাই। জি ভাইয়া, কথা বুঝতে কি পারছি। বুঝছো? আচ্ছা ঠিক আছে, এবারে খেয়াল করো পাস্ট কন্টিনিউয়াস যেই তিনটা কেস পাইছো অলরেডি, যে পূর্বে কোনো স্পেসিফিক টাইমে কোনো ঘটনা ওয়াজ অকারিং। লেখাগুলো একটু ঝাপসা, ছবিটা ক্লিয়ার না, বাট জাস্ট দেখানোর জন্য বলতেছি, আইডিয়া করার জন্য। পূর্বে মানে অতীতে দুইটি কাজ সেম টাইমে ঘটতেছিল, প্যারালালি ঘটতেছিল। হ্যাঁ, দেখো এটাও পাস্ট প্রোগ্রেসিভ, পরেরটাও পাস্ট প্রোগ্রেসিভ। কোন কাজটা আগে পরে হয়েছে এর কোনো ঠিক নাই, দুইটা কাজই প্যারালালি হচ্ছে, রাইট? বাট এক নাম্বার কেসে কিন্তু দুইটা কাজ আগে পরে তুমি জানো, রাইট? হ্যাঁ, যে দেখো এই যে আমি, দেখো এই যে আমি আগে পরে লিখছি, এটা আমি উল্টাটা লিখছি, মানে এখানে 3 নাম্বারটা আমি আগে লিখছি, যে পূর্বে কোনো স্পেসিফিক টাইমে কোনো ঘটনা ঘটতেছিল। কারণ আমার কাছে মনে হচ্ছে এটাই তো ছোটবেলা থেকে শিখে আছে, এটাই তো জেনারেল, তাই না? যে অতীতে কোনো একটা কাজ ঘটতেছিল, এটাই আমার হওয়া উচিত, যে পাস্ট কন্টিনিউয়াস। দেন আরেকটা হচ্ছে অতীতে একটা কাজ না দুইটা কাজ পাশাপাশি ঘটতেছিল। দেন আরেকটা হচ্ছে অতীতে কোনো একটা কাজ ঘটতেছিল পাস্টে, কিন্তু ওটাকে আবার কেউ ইন্টারাপ্ট করছে। এই ইন্টারাপ্ট যে কাজটা করছে এটা হবে সিম্পল পাস্ট। ক্লিয়ার? ইন্টারাপ্ট যে কাজটা জি করছে ভাই, এটা ক্লিয়ার। হবে সিম্পল পাস্ট। ওকে ফাইন, তুমি এবার তোমার মতো করে প্রত্যেকটা জিনিসের একটা করে উদাহরণ লিখবা। বুঝতে পারছো? জি ভাই। ওকে, এবারে 5 মিনিটের একটা ব্রেক। সবাই জাস্ট হাঁটাহাঁটি করে আসো, 2 মিনিট 3 মিনিট, এক গ্লাস পানি খেয়ে আসো। 5 মিনিট পরে আমরা পরের টপিকটা শুরু করব। ঠিক আছে, আসো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, খাতা কলম নিয়ে রেডি? আবার জি ভাই রেডি। প্রেজেন্ট রেডি। পারফেক্ট টেন্স জি ভাই আমরা ready। যতগুলো টেন্স আজকে পড়বো বা সামনে পড়বো এটা সবচেয়ে সহজ। ঠিক আছে, সবচেয়ে সহজ গুলোর মধ্যে কয়েকটা, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স,
সিম্পল পাস্ট টেন্স, ওরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিম্পল, সহজ একটা ব্যাপার, একদমই সিম্পল। সেটা কি দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট, দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট হোয়াট, দেখো, an action that happened at an indefinite time in the past। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কোথার ঘটনা বলো, প্রেজেন্টের ঘটনা না, হ্যাঁ, কোথার ঘটনা? পাস্ট পাস্টের ঘটনা ইনডিফিনিট টেন্সের ঘটনা। এটা পাস্টের ঘটনা বেসিক্যালি অতীতের ঘটনা, পাস্টের ঘটনা। একমাত্র পার্থক্য হচ্ছে, নির্দিষ্ট আর একমাত্র ঘটনা অনির্দিষ্ট। হচ্ছে ইনডেফিনিট। যদি এটা ডেফিনিট হইতো তাহলে এটা কোন টেন্স হইতো বলো? হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট Past টেন্স। পাস্ট ইনডিফিনিট সিম্পল পাস্ট সিম্পল টেন্স। যদি এটা ডেফিনিট হইতো সিম্পল পাস্ট টেন্স। অতীতে কোনো একটা ঘটনা অনির্দিষ্ট সময় ধরে ঘটছে, এটার জন্য ইউজ হবে কি? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট এটা একটা ব্যাপার। হ্যাঁ, দেখো, জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমরা জানি না কোন সময়। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, জি বাট জন ট্রাভেলড নিউ ইয়র্ক লাস্ট ইয়ার। বুঝতে পারছো? আচ্ছা, এবারে আসো, জি ভাই। an action that happened more than once in the past। সব খেয়াল করো, পাস্টে ঘটতেছে, পাস্টে অনেকবার ঘটছে। জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 times। এবারে বলো, এই 3 টাইমসটার মধ্যে আরেকটা নিয়ম আসছে, সেটা কি বলো? ভাই, মানে একাধিক বার দেখেছো এটা? মানে কাউন্ট আনকাউন্টে যা Times. পড়ে আসছিলাম সেইটা, Count. কাউন্ট আনকাউন্টে যা Noun পড়ছিলাম phrase সেটা। ঠিক আছে, দিস আছে এখানে। ওকে, খেয়াল করো পরেরটা, an action that began in the past। পাস্টে শুরু হয়েছে and is still occurring in the present। ঠিক আছে, এই কথাবার্তা শেষ, এখানে আর কিচ্ছু নাই, সিম্পলি আগাও। ঠিক আছে, ফর আর সিন্স এগুলো আমি পড়াবো না, ইয়েট অলরেডি পড়াবো না, এটা পড়বা নেক্সট ক্লাসে আলাপ করবো। ঠিক আছে, এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ইয়েট আর অলরেডি সো ইম্পর্টেন্ট। কভার করতেছি না অলরেডি, মানে এখানে কভার করতেছি না, নিজেরা দেখবা, ভেরি ইজি। এটা দিচ্ছি এক্সাম্পল প্র্যাকটিস করো কিনা নেক্সট ক্লাস সেটা দেখার জন্য। ঠিক আছে, এক্সাম্পল বা জিনিসটা নিজে কতটুকু অ্যাটেনশন দিছো এটা বোঝার জন্য। ইটস এ ভেরি সিম্পল থিং বাট জাস্ট রিকোয়ার্স ইউর অ্যাটেনশন। ওকে, এবারে আসো, এটাতে আর কিছু কভার করব না, অলরেডি এটা সব এক্সাম্পল দেয়া আছে, নেক্সট জিজ্ঞেস করবো এই জন্য রেখে যাচ্ছি। ঠিক আছে, আবারও বলতেছি, এখানে ইয়েটার অলরেডি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটা রিটেনে প্রচুর লাগবে, গ্রামারে পরীক্ষা প্রশ্নও আসবে। কি বলছি বুঝতে পারছো? তো এটা তোমার জন্য রেখে গেলাম। জি ভাই। ওকে, এবারে আসো, প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। ঠিক আছে, আচ্ছা, প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াস, যা বলছি মোটামুটি সিমিলার, ওই প্রোগ্রেসিভের সাথে সিমিলার বা কন্টিনিউয়াস এর সাথে মোটামুটি সিমিলার। ওকে, ফর অ্যান অ্যাকশন দ্যাট বিগান ইন দ্য পাস্ট, ভালো মতো বুঝছো, এটা একটু ইজি জিনিস আছে, নট ঘাপলা ইভেন। ফর অ্যান অ্যাকশন বিগান ইন দ্য পাস্ট এন্ড ইজ স্টিল অকারিং ইন দ্য প্রেজেন্ট। এটা তো মাত্রই পড়ে আসলাম, ওইটা থার্ড কেস, তাই না? জি ভাই। মাত্র পড়ে জি আসলাম, ওটা ভাই। থার্ড কেস, তাই পড়ে আসছে জি। কিনা? তার মানে খেয়াল করো, এই যে পরের লাইনটা বলে দিছে, ইট ইজ অলসো পসিবল টু ইউজ প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। পাইছো? ইট ইজ অলসো পসিবল টু ইউজ প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, মানে একটু আগে যেটা পড়ে আসছিলাম প্রেজেন্ট কি, প্রেজেন্ট পারফেক্ট, এই যে এটা যেটা ছিল ওইটার এখানে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ দিয়ে এটা এটা রিপ্রেজেন্ট করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছো? এই এতটুকুই, খেলা শেষ, এই জি। একটুকুই। তার মানে এটা তুমি আলটিমেটলি দুই ভাবেই বলতে পারো। আমি যদি প্রশ্ন করো, ভাই দুই ভাবেই কেন বলবো, কেন না, এটা ওদের কালচারে ওয়েল একসেপ্টেড। ক্লিয়ার? ওদের গ্রামারে, ইংলিশদের গ্রামারে এটা ওয়েল একসেপ্টেড। বুঝতে পারছো? তার মানে এখানে যতগুলো সেন্টেন্স তুমি লিখবা প্রত্যেকটাই কয় ভার্সনে লিখবা বলো? দুই ভার্সনে লেখা যাবে ভাই। দুই ভার্সনে লিখবা, রাইট, দুই ভার্সনে লিখবা। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি? জি ভাই। এবারে আসো পাস্ট পারফেক্ট। দিস ইজ দ্য কমপ্লেক্স থিং। ছোটবেলায় পড়ে আসছো, ডাক্তার মাক্তার মারা গেছিল, রোগী মারা গেছিল, পড়ছো না ছোটবেলায়? জি ভাই। জি ভাই। বুঝছো কোন টেন্সটা বুঝছো? হ্যাঁ, জি ভাই। কি বলছো, চাকরি পাওয়ার আগেই প্রেমিকার বিয়ে হয়ে গেল, ওই কাহিনী, বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। ট্রু ভাই, এই ট্রু। কাহিনী। আচ্ছা, তুমি ট্রু ট্রু বললে কি মানে সবার একটু আশা Sympathy. করতেছো? সিম্প্যাথি? কমন পড়ছে ভাই। লাভ নাই, এখানে এখানে সিম্প্যাথি দেওয়ার মতো মানুষজন নাই, এরা সবাই হাইলি প্রোগ্রেসিভ মেয়েরা। ঠিক আছে, এরা সবাই চায় তুমি বিশাল চাকরি বাকরি পায়া মেসেজ দিবা। তোমরা মেসেজ পড়া, হাই আপু, ওই দিন ক্লাসে ভাইয়া যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন ওইটার ব্যাপারে আপনি জানেন? এই বোকাচোদা, ওর তো রেগুলার মানুষজনই নক দিচ্ছে, এগুলোর এই কুল পায় না, তোর মতো ইরেগুলার। হ্যাঁ, এরে টাইম দেওয়ার মতো টাইম ওর আছে? হ্যাঁ,
তুই অ্যাসাইনমেন্ট কইরা ওরে পাঠাচ্ছে এমন মানুষেরই অভাব নাই, আর তুই নক দিচ্ছ তুই অ্যাসাইনমেন্ট কি এটাই জানিস না, ও তোরে রিপ্লাই দিবে কেন? আমার কথা বুঝছো? হ্যাঁ, জি ওরে ভাই। অ্যাসাইনমেন্ট করে বুঝিয়ে দিচ্ছে এই লোকেরই অভাব নাই, তুই নক দিচ্ছ তারপর অ্যাসাইনমেন্ট কি এটাই আমি জানি না। তোর কি মনে হয় তোর নক দেয় রিপ্লাই দেওয়ার লেগে বয়ে রয়েছে? হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে একই কেস, এক দুষ্টামি করতেছি এখন যেটা বলতেছিলাম, এই জায়গায় আবার সেই ঘুরে ফিরে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, সরি সিম্পল পাস্ট টেন্সটা আসবে। আচ্ছা দাঁড়াও, তার আগে একটা মিনিট একটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে, দাঁড়াও, সেটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস করতে দিব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ভাই। ভাই। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি ভাই। দাঁড়াও, সেটা এখানে দেই নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি ইয়েতে দিয়ে দিব। চলো, আচ্ছা এটা এখানে রাখি নাই। আচ্ছা ঠিক আছে, এটা এমনি দিব না, দাও। মানে একটা এক্সাম এক্সারসাইজ দিতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বইটার নাম এখানে রাখি না, এটা মানে নাম রাখছি বাট ক্লাসের মধ্যে রাখিনি, এটা রাখছি লাস্টে। এই যে প্রিভিয়াস ইয়ার এই যে মেজর টেস্টের কিছু জিনিস তো মনে হচ্ছিল যেটা এখানে রাখছি কিনা দেখে, তাহলে করাই যেত না, এটা রাখছি আলাদা ক্লাসে রাখছি, ঠিক আছে। আচ্ছা আসো শুরু করি। সেটা হচ্ছে পাস্ট পারফেক্টের ইস্যুটা, খেয়াল করো। ইউজ দ্য ফল, আচ্ছা রুল টুল লাগবে না আমাদের, আমরা ডিরেক্ট এসে যাই। দেখো, দ্য পাস্ট পারফেক্ট ইজ ইউজ টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। তোমাদেরকে একটু আগেই বলছি আমাদের প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট পাস্ট টেন্স আমাদেরকে হেল্প করবে খালি কম্পারিজন বুঝাতে, কোনটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে এগুলা। মনে আছে ক্লাসে শুরুতেই বলতেছিলাম? জি এছাড়া ওই ভাই। বেচারার খুব একটা কোনো কাজ নেই, ওই বেচারা অলওয়েজ সাপোর্টিং রোল প্লে করবে। An action that happened before another action in the past. There usually are two actions in the sentence. দুইটা, খেয়াল করো দুইটা। জন হ্যাড গান টু দ্য স্টোর বিফোর হি ওয়েন্ট হোম। যেটা আগে ঘটবে ওইটা সিম্পল হিসাব, যেটা আগে ঘটবে ওইটা পাস্ট পারফেক্ট, একদম সিম্পল হিসাব। যেটা আগে ঘটবে ওইটা কি বলো? পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আর যেটা পরে ঘটছে সেটা কি? পাস্ট ইনডিফিনাইট। সেম জিনিস, Simple past. এই সেম জিনিস পাস্ট প্রোগ্রেসিভে পড়ে আসছি না? যেটা জি পরে ভাই। ঘটছে ওইটা কি? সিম্পল পাস্ট হয়, পাস্ট রাইট? প্রোগ্রেসিভ। সিম্পল সিম্পল পাস্ট, পাস্ট হয়। এই তো শেষ কথা, শেষ, এনে প্রথম খেলা শেষ। হ্যাঁ, কি বলছি বুঝছো? প্রথম খেলা এখানে শেষ। আসো তারপরে আসো হচ্ছে, এছাড়া আর তেমন এইসব বিফোর আফটারের কোনো ব্যাপার স্যাপার নাই। তোমার একটাই ডেফিনেশন কি বলো? যেটা আগে যেটা ঘটবে আগে ঘটবে সেটাই যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট। পারফেক্ট, তো যেটা তুমি পরে যখন ওটা দুইটা past কাজ perfect। পাবা তুমি দেখবে এই দুইটার মধ্যে কোনটা আগে ঘটছে। বুঝতে পারছো? যেটা আগে ঘটছে ওটা পারফেক্ট, অন্যটা সিম্পল পাস্ট। এখানে আর কোনো কাপঝাপ নাই, একদম সিম্পল, এই একটাই কেস, আর কিছু নাই। এবারে আরেকটু আসো, এরপরে আরেকটু ঘুরে পেঁচায় কিছু জিনিসপত্র বলছে যেগুলো আলাদা কেস হিসেবে হয়তো হইতে পারে, তাই দিচ্ছে। দেখো, এ স্টেট হুইচ কন্টিনিউড ফর এ টাইম ইন দ্য পাস্ট, মানে পাস্টে কোনো একটা সময় ধরে এই ঘটনাটা চলছে, বাট স্টপ বিফোর নাও। স্টপ বিফোর নাও, নাও মানে কি? বর্তমান সময়ের আগে শেষ হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে আসো খেয়াল করো, নোট দেয়ার ইজ নো কানেকশন উইথ দ্য প্রেজেন্ট, মানে বর্তমান সময় শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাই। জি ভাই। দেখো, আব্দু হ্যাড লিভড ইন নিউ ইয়র্ক ফর 10 years বিফোর হি মুভ টু ক্যালিফোর্নিয়া। তার মানে এখন আব্দু কোথায় লিভ করে বলো? ক্যালিফোর্নিয়াতে। ক্যালিফোর্নিয়াতে। তো আমি কেন বলছি এখানে একটু আরেকটা স্টেট হিসেবে লিখছে, আসলে কোনো কাবজাব নাই। হি মুভ কোথায়? ক্যালিফোর্নিয়া। এটাও পাঁচটে করছে, রাইট? হ্যাঁ, জি জি ভাই। ভাই। জি ভাই। বাট এই মুভটা করছে পরে, আগে বসবাস করছে, দ্যাটস ওয়াই হ্যাড লিভ। ক্লিয়ার? জি। এবারে আসো সেম আরেকটা জিনিস, এখানে একটাই বোঝার জিনিস, আর কিছু নেই, মাত্র এতক্ষণ ধরে যা বললাম। আর পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ একদম সেম জিনিস, তেমন কোনো ধরনের কোনো কমপ্লেক্সিটি নাই। দেখো, দিস পাস্ট পারফেক্ট কনসেপ্ট ক্যান অলসো বি কনভেড টু দ্য পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। এই যে আগেরটাই মনে আছে, ওখানে পড়ে আসছিলাম যে পারফেক্টকে আমরা অলওয়েজ প্রোগ্রেসিভ দিয়ে এক্সপ্লেন করতে পারি। সিমিলার জিনিস এখানে, ওই ভাই তুমি এখানে পাস্ট পারফেক্টে যা করছো সিমিলার জিনিস তুমি এখানে এই কন্টিনিউয়াস দিয়ে করতে পারো। আব্দু হ্যাড বিন লিভিং ইন দ্য নিউ ইয়র্ক ফর 10 years বিফোর হি মুভ টু ক্যালিফোর্নিয়া। হ্যাড লিভড এর মানেও যা, হ্যাড বিন লিভিং এর মানেও তাই। কথা বুঝছো? হ্যাঁ, জি ভাই। জি ভাই। ক্লিয়ার? এই মানে তুমি আসলে কনটেক্সট একই, এটার ওই যে বলবো আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ, আক্ষরিক অনুবাদ না ভাবানুবাদ যদি চিন্তা করো এক। তো ভাই এই এক্সাম্পল গুলা কেন বারবার দেখতে হবে? এগুলোর যে মিনিং একই এটা বোঝার জন্য এক্সাম্পল গুলা দেখতে হবে। কথা কি বুঝছো? নইলে তুমি পরীক্ষার হলে কনফিউজড হবে। এগুলা যে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যাইতে পারে, যে এটার একই মানে, কথা বুঝছো? একই মানে, এই জিনিসটা মিনিং যে একই এটা বোঝার জন্য সবগুলো ফরম্যাটে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, জি ভাই। জি ভাই।
তোমাকে সবগুলো ফরম্যাটে এটা প্র্যাকটিস করতে হবে, ওকে? আচ্ছা, এবারে আসো, এই টপিকটা আজকে আর পড়াবো না, এটা নেক্সট দিনের জন্য তোমাদের পড়া, পরে আসতে আলোচনা করব। সেটা হচ্ছে একটু দাগাও। আচ্ছা দেখি আমরা নেক্সট দিনের মধ্যে আমাদের কোনটা কোনটা শেষ করার কথা সেটাও একটু দেখি। আমরা নেক্সট দিন পড়বো, মানে কভার করবো আমরা নেক্সটে। সেটা হচ্ছে 92 বলতে আসলে অলরেডি আমরা মূল পড়া পড়ে ফেলছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা এতক্ষণ আমরা যা পড়ছি মূলত ওটাই, শুধুমাত্র এখানে কিছু নাম্বারের ব্যাপার স্যাপার আসবে। যেমন দেখো দা এলিভেটর ওয়ার্ক, সিঙ্গুলার টিঙ্গুলারের যা ব্যাপারে সহজ পার্ট, মানে কঠিন পার্টটা অলরেডি আমরা পড়ে ফেলছি। তো একটু লিখে নাও ভাই, নাহলে ভুলে যাবা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক। বাট যেই জিনিসগুলো ভুল হবে সেটা আমি বলে দিচ্ছি, যেটা মন দিয়ে পড়বা। এই যে এটা, ওয়ার্ডস দ্যাট অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্বস এন্ড প্রোনাউন্স, খুব খুব ভালো মতো বুঝতে হবে। নেক্সট ক্লাসে ডিসকাস করবো, বাট ভাই আবারও বলতেছি এইসব জিনিস ডিসকাস করার জন্য আমার লাগলে এটা আসলে দুঃখজনক ব্যাপার। হ্যাঁ আমাকে লাগবে, কারণ আমি পরীক্ষার জন্য আলোচনা করব। কি বলছি বুঝতে পারছো? এই টেবিল ধরে মোটামুটি সব বলে দেয়া আছে, আইদার নাইদার নিয়ে প্যারা খাবে, এটা আমি আলাপ করে দিব ক্লাসে পুরোটা একদম। বাট তুমি তোমার মতো করে দেখে আসতে হবে, না নো খুব ভালো মতো বুঝে আসতে হবে, ঠিক আছে? আইদার নাইদার আমি আলোচনাই করব ক্লাসে ভালো মতো। এইটাই বেসিক্যালি টপিক, জিরান্ডেন্ট সাবজেক্টস অ্যাজ সাবজেক্টস, ওকে? এটাও ভালো মতো দেখে আসবা। কালেকটিভ নাউন এটা একটু মুখস্থ করবা। মুখস্থ করবো না, ঠাড়া মুখস্থ না, কয়েকবার দেখতে দেখতে যেন একটু বোঝা হয় যে এগুলো ছোটবেলায় এগুলো পড়ছো। এছাড়া নাম্বার আর দি নাম্বার অফ সো ইম্পর্টেন্ট মুখস্থ বিদ্যা। নাউন দ্যাট ইজ অলওয়েজ প্লুরাল, এটার কথা কবে জানি লাস্ট দিন আমি এই নাউন কাউন্ট আনকাউন্ট পড়ানোর সময় বলতেছিলাম। তো এইটা মোটামুটি একই রকম, ঠাড়া একটু মুখস্থ। দেয়ার ইজ, দেয়ার আর, এটা একটু কমন জিনিস, জানো ছোটবেলা থেকে যা জানো ওইটাই মোটামুটি, ওকে? প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন, ঠিক আছে, ওকে ফাইন। 92 পেজ পর্যন্ত মোটামুটি দেখে আসবা। আমি নেক্সট ক্লাসে প্রত্যেকটা জিনিস ধরে ধরে করাবো, কিন্তু যদি পড়ে না আসো তুমি বুঝবা না, ঠিক আছে? প্রোনাউনটাই লাস্ট টপিক এখানে আমাদের 92 পর্যন্ত, ঠিক আছে? ওকে ঠিক আছে, পড়ে আসবে কতটুকু বলতেছি যে ভার্ব অ্যাজ কমপ্লিমেন্টস এর আগ পর্যন্ত, ক্লিয়ার? ওকে জি ভাইয়া, বুঝতে বুঝতে পারছি। পারছো? জি তাহলে ভাই। টপিক গুলা কি কি আমি আরেকবার একটু ব্যাক করে রিভিউ করে যাই, একটু দেখে দেখে নোট করে নাও। মানে নোট করে নাও মানে টপিক কটার নাম একটু লিখে নাও, ঠিক আছে? ওকে দেখে নাও, টপিক গুলোর নাম একটু লিখে নাও। সেটা হচ্ছে, আমি দাঁড়াও, ওকে ভার্ব অ্যাজ কমপ্লিমেন্টস এর আগ পর্যন্ত আমরা দেখবো তাহলে কি কি পড়তেছে। 8 নাম্বার চ্যাপ্টারটা, 8 নাম্বার টপিক, আসলে 8 নাম্বার টপিকটা হচ্ছে প্রোনাউন্স। ভেরি সিম্পল। ক্লাসে আলাপ করার আগে তোমাকে এই জিনিসগুলো জানতে হবে যে ছোটবেলা থেকে যা যা পড়ছো কোনটা কোন জায়গায় পড়ে, একবার করে দেখে আসলেই মোটামুটি হবে। প্রোনাউন্স, তারপরে তার আগের যেটা আছে হচ্ছে সেটা বেসিক্যালি ছোট ছোট টপিক, বাট একটা চ্যাপ্টারের আন্ডারে আলোচনা করা। সেটা হচ্ছে, এটা একটা বড়, বাট প্রত্যেকটা ছোট ছোট টপিক। এই যে এটা একটাই টপিক, তাই না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? মানে 6-7, কি বলছি বুঝছো? 6-7, তাই না? আমি তো 8-এর আগ পর্যন্ত দিয়েছি, 6-7। তাহলে বুঝো তোমার আসলে কাজ কি। আমি আজকে টেন্স হিসেবে যা যা করাইছি এগুলো করার জন্য সময় নিব ভাইয়া রবি সোম 2 দিন, ক্লিয়ার ভাইয়া? বুঝছো? রবি সোম 2 দিন, বুঝতে পারছো? জি হ্যাঁ এরপরে ভাইয়া মঙ্গল থেকে শুরু করে পেজ ওয়াইজ ভাগ করে নিবা, পার ডে কয় পেজ পড়লে হয়। মঙ্গল থেকে শুক্র এই কয়দিনে 6 আর 7 নাম্বার চ্যাপ্টারটা দেখে আসবা। আমি ক্লাসে 6-7 এরকম করে পড়াবো, বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ, জি ভাইয়া। আর পাশাপাশি আল্লাহর ওয়াস্তে রাইটিং ম্যাটিং যেগুলো বলছি, 5 দিনে 5টা করতে না পারো অন্তত 5 দিনে 4টা, যেমনি হোক সময় বের করতে হবে, ঠিক আছে? চুরি মুড়ি করে বাইর করবা, অফিস টাইম